দর্শক, শুরু হলো আপনাদের প্রিয় অনুষ্ঠান এসএটিভি সংলাপ। সঙ্গে আছি আমি মাহমুদ আল ফয়সাল। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় নির্বাচন নিয়ে প্রোপাগান্ডা। রোডম্যাপ ঘোষণার পর যতই সময় গড়াচ্ছে, রাজনৈতিক উত্তাপ কিন্তু ততই বাড়ছে এবং নির্বাচন নিয়ে নানা প্রোপাগান্ডা চলছে। এবং আমরা যদি বলি যে দেশের ভেতরে না, দেশের বাইরে থেকেও এই প্রোপাগান্ডায় সামিল হবার ঘটনা ঘটছে। এ নিয়ে মানে যত ভোট আগাচ্ছে তত মানুষের মনেও সন্দেহ সংশয় দানা বাড়ছে। আর এই যে সন্দেহ সংশয়, এর মধ্যে ঘি ঢালছে রাজনৈতিক দলগুলোর মানে বৈপরীত্য অবস্থান। অর্থাৎ এক দল স্বাভাবিক নিয়মে ভোট চাচ্ছে, আর এক পক্ষ তারা বলছে পিআর পদ্ধতিতে হতে হবে। এই যখন সমীকরণ, এই যখন বাস্তবতা এবং যখন চলছে নানামুখী প্রোপাগান্ডা, তখন কি ভাবছেন আমাদের অতিথিরা? শুনবো তাদের কথা। শুরুতেই আসুন তাদের সঙ্গে পরিচিত হই। আমার ঠিক বামে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান। ডান পাশে ওই দিকে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। আর আমার ঠিক ডানে রয়েছেন 12 দলীয় জোটের মুখপাত্র এবং বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম। আপনাদের তিনজনকে আমাদের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করব শাহাদাত হোসেন সেলিম আপনাকে দিয়ে। নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু একটা আস্থা অনাস্থার একটা সংকট সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের মধ্যেও রয়েছে কিন্তু নির্বাচন নিয়ে সন্দেহ সংশয়। এখনও মানুষ, একেবারে সাধারণ মানুষ জানতে চায় ভোট কি হবে, এবং রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যেও নানান দোলাচাল রয়েছে তাদের জবাব দেওয়ার মধ্যে। কেন এমনটি হচ্ছে? ধন্যবাদ আপনাকে এবং পাশাপাশি সহ আলোচকদেরকে ধন্যবাদ জানাই, দর্শকবৃন্দদেরকেও ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানটি দেখার জন্য। নির্বাচন নিয়ে যে প্রপাগান্ডা, নির্বাচন আসলে তো নির্বাচন নিয়ে এটা প্রপাগান্ডা মানে আর থাকেই মাঠের মধ্যে নির্বাচনকে ঘিরে। তবে এখন যে কথাগুলো বলা হচ্ছে নির্বাচনের নিশ্চয়তা অনিশ্চয়তা নিয়ে, মাঝে মাঝে আমাদেরকেও বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। অনেকেই জিজ্ঞাসা করতে চায় যে নির্বাচন কি আসলে যথাসময়ে হবে কি না। তবে আমরা আশাবাদী নির্বাচন যথাসময়ে হয়ে যাবে, মানে ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন হয়ে যাবে। একটা আপনার রক্তাক্ত গণ অভ্যুত্থানের মাধ্যমে গত বছরের 5ই আগস্ট সরকার পরিবর্তনের পরে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করেছি। অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হলো যে একটা অন্তর্বর্তীকালীন সময়ে দায়িত্ব পালন করে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। এরই মাঝেই আপনার একটা দাবি উঠেছে, এরই মাঝে একটা মানুষের চিন্তা জগতে একটা কাজ করেছে যে একটা স্বৈরাচারী সরকারের পতনের প্রেক্ষিতে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সংস্কারের প্রয়োজন আছে। এই সংস্কারগুলো করেই নির্বাচনটা হলে আপনার ভবিষ্যতের সরকার কখনো আর স্বৈরাচারকে মাথাচাড়া উঠে দেবে না, জনগণ সেটা প্রতিহত করবে। এর থেকে একটা কিছু সংস্কার কমিশন গঠন করা হয়েছে, সংস্কার হয়েছে, কথাবার্তা চলছে, সংস্কার হবে। এবং নির্বাচনের ব্যাপারে আপনার তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে মানে সংস্কারের পরেই নির্বাচনটা মানে করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনার প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন। রাজনৈতিক দলগুলো বলেছে একটা যৌক্তিক সময়ে প্রয়োজনীয় সংস্কারগুলো সেরে এবং বিচারের একটা দৃশ্যমান অবস্থা সৃষ্টি করে নির্বাচনটা দেওয়া দরকার। জুন মাসের 2 তারিখে আপনার বাংলাদেশের প্রায় সবগুলো রাজনৈতিক দলগুলোর সাথে আপনার সংস্কার কমিশনের চেয়ারম্যান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেবের সাথে কথা হয়েছেন, বক্তব্য রেখেছেন। প্রায় 32টি রাজনৈতিক দলের মধ্যে 26টি রাজনৈতিক দল আর 5টি বা 6টি রাজনৈতিক দল বক্তব্য রাখেনি। এবং প্রত্যেকটি রাজনৈতিক দলের কথা ছিল যে 30শে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করেছে প্রত্যেকেই। একটি রাজনৈতিক দল শুধুমাত্র এটার সাথে মানে দ্বিমত করেছেন এবং তারা বলেছেন যে আসলে মানে রমজানের আগেই নির্বাচনটা হওয়া শ্রেয়। যাই হোক, পরবর্তীকালে সরকারের পক্ষ থেকে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে এপ্রিল মাসে। এপ্রিল মাসে যেহেতু বৈরী আবহাওয়া, তারপরে রমজানের পরে, তারপরে কালবৈশাখী, ঘূর্ণিঝড়, আপনার মানে লু হাওয়া, সব মিলিয়ে নির্বাচন পরিবেশ না থাকাতে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সেটা প্রত্যাখ্যান করা হয়েছে এবং আলাপ আলোচনার ভিত্তিতে আপনার একটা নির্বাচনের সময় এগিয়ে আনা হবে, এটা আমরা বুঝতে পেরেছি। এবং পরবর্তীকালে সরকারের পক্ষ থেকেই নির্বাচনের তারিখ আপনার ফেব্রুয়ারি প্রথমার্ধে রমজানের আগে ঘোষণা করা হবে। সেই প্রেক্ষিতে একটা নির্বাচনকে আপনার ধাপের পর ধাপ আপনার কিভাবে একটা নির্বাচন এগিয়ে নিয়ে যাওয়া যায় সেজন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। আজকেও দেখলাম যে সীমানা ভিত্তিক যে
আসনগুলো সেগুলো মানে হ্যাঁ, সমাধান চূড়ান্ত চূড়ান্ত তালিকা করার প্রকাশ তালিকা প্রকাশ করা হয়েছে। এবং আজকে দেখলাম যে আরপিও সংশোধনীর কিছু তারা উপস্থাপন করে সেটা অলরেডি মন্ত্রণালয়ের মধ্যে এটা গতকালকেই করেছে। এটা মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। মন্ত্রণালয় ভেটিংয়ের পরে এটা আপনার মানে উপদেষ্টা মণ্ডলীতে আপনার এটা পাশ করা হবে এবং তারপর সেটা ঘোষণা করা হবে এবং একটা সুষ্ঠু নির্বাচনের পক্ষে যে যে পদক্ষেপ নেওয়া দরকার তারা করছেন। এখন এখানে এই নির্বাচন নিয়ে সংশয়ের একটা কারণটা হলো যে সরকারটা আপনার ঠিকমতো তার কার্যক্ষমতা প্রয়োগ করতে পারছে না। সরকারটা অনেকাংশে ব্যর্থ, অনেকাংশে দুর্বল, অনেকাংশে দৃশ্যমান নয়। আমরা শুরু থেকেই প্রথম দিন থেকে আমরা ডক্টর ইউনূস সাহেবের প্রতি আহ্বান জানিয়েছি যে আমরা যে আস্থা এবং ভরসা নিয়ে আপনাকে তত্ত্বাবধায়ক সরকার প্রদান করেছি, আপনি আমাদেরকে হতাশ করেছেন আপনার উপদেষ্টা মণ্ডলী পছন্দ করতে গিয়ে। আপনার উপদেষ্টা মণ্ডলীতে এমন অনেকে আছেন যারা আপনার এই পরিবর্তনের চেতনাকে ধারণ করেন না, যারা আপনার অবশ্য জীবনযাপন করছেন এবং যারা দক্ষ এবং অভিজ্ঞতার ঘাটতি আছে, আপনি তাদেরকে পরিবর্তন করে আপনি আরও কিছু নতুন উপদেষ্টা নিয়োগ করেন। আমরা এই পর্যন্ত ওনার সাথে আমাদের 4-5 বার কথা হয়েছে, কখনো এককভাবে কথা হয়েছে, কখনো যৌথভাবে কথা হয়েছে, কিন্তু কোনো দৃশ্যমান পরিবর্তনটা করেন নাই। সর্বোপরি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না করার প্রেক্ষিতে বর্তমান সরকারের নির্বাচনটা করার সক্ষমতা আছে কিনা এই প্রশ্নটা উঠছে। এই প্রশ্নটা ওঠার পরে আমরা আপনার এই গত কিছুদিন আগেও যখন আপনার কয়েকটি রাজনৈতিক দল আমরা দেখা করেছি, তখনও বলেছি আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়টা পরিবর্তন করেন। একজন উপদেষ্টাকে পরিবর্তন করলে সেখানে দৃশ্যমান কিছু উন্নতি হবে বলে আপনার অধিকাংশ জনগণ বিশ্বাস করে, মানুষজন বিশ্বাস করে, কিন্তু এই পরিবর্তনটা হচ্ছে না। না হওয়ার কারণে কিন্তু মানুষের মনের মধ্যে একটা সমস্যা। কিন্তু আমি মনে করি যে একটা নির্বাচিত সরকারে জনগণের কাছে জবাবদিহিতা থাকে, জনগণের কাছে দায়বদ্ধতা থাকে, জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য একটা নির্বাচিত সরকার প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকার সেইভাবে আপনার রাষ্ট্র পরিচালনা করার জন্য ব্যর্থতারও যেমন পরিচয় দিচ্ছে, তেমনি কিন্তু আপনার বিভিন্ন রকমের সিদ্ধান্তহীনতার কারণে আমলাতন্ত্র আপনার এক ধরনের স্থবিরতা বিরাজ করছে। আপনার বিনিয়োগটা একেবারে বন্ধ, দেশি বিনিয়োগটাও স্থবির হয়ে আছে, বিদেশি বিনিয়োগটা তো একেবারে টোটাল বন্ধ। এখানে কিছু গালবুলি আপনার কথাবার্তা বলা হচ্ছে, কিন্তু সেটা অন্তঃসার শূন্যটা আস্তে আস্তে প্রমাণিত হচ্ছে। সুতরাং আমরা মনে করি যে নির্বাচনের কোনো বিকল্প নাই, নির্বাচন যথাসময়ে হতে হবে। নির্বাচন না হলে নানামুখী ষড়যন্ত্র হবে, নানামুখী চক্রান্ত হবে। সরকারের মধ্যে একটা মাফিয়াতন্ত্র আপনার কাজ করছে নির্বাচনটাকে দীর্ঘায়িত করার জন্য। কিন্তু আমরা মনে করি ডক্টর ইউনূস সাহেব একজন সজ্জন ব্যক্তি, একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি। তিনি তার অবস্থানটা বুঝেন, তিনি মনে করেন যে নির্বাচনটা যথাসময় হওয়া দরকার। ওনার কিছু উপদেষ্টারাও ইতিমধ্যেই উপলব্ধি করতে পেরেছেন যে আসলে এটা ওনাদের ভুবন নয়। এখানে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, অন্য উপদেষ্টা বলেন, তারা নিঃসন্দেহে তাদের যথাযথ দায়িত্ব পালন করতে পারছেন না। সুতরাং আমরা মনে করি যে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নাই, রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে প্রস্তুত। কিন্তু এখানে সমস্যাটা যেটা হয়েছে সেটা হলো যে আমরা গত 15 বছর যাবৎ আমরা একটা লড়াই করেছি যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন, এবং জাতীয় সরকার নির্বাচন বলতে আমরা প্রচলিত পদ্ধতিতে নির্বাচনটা আমরা করতে চাই। এই সংস্কার কমিশন যখন এককভাবে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছেন, আমি এই কথাটা শেষ না করলে আপনার ইয়ে হবে না, এককভাবে যখন রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছেন, তখন ওনাদের এজেন্ডার মধ্যে থেকে কিছু এজেন্ডা ওনারা একদম বাদ দিয়ে ফেলেছেন। সেখানে ধরেন আপনার একটা কথা উঠেছে যে আপনার ভোটারদের বয়স 17 বছর করা, সেখানে একটা তালিকা বা কথা উঠেছে যে 8টি প্রদেশে বিভক্ত করা, সেখানে একটা কথা উঠেছে যে আপনার প্রার্থীদের বয়স 23 বছর করা, সেখানে একটা কথা উঠেছে যে পিআর পদ্ধতি নির্বাচন করা। এখানে একটা ব্যাপকভাবে মতনৈক্য হওয়ার কারণে আপনার সংস্কার কমিশন সেই প্রশ্নগুলোকে বাদ রেখেই 20টা এজেন্ডা নিয়ে আমাদের 32টি রাজনৈতিক দলের সাথে 24 দিন কথা বলেছেন। 24 দিন কথা বলে আমরা একটা ঐক্যমতে পৌঁছেছি। এই 24 দিনের মধ্যে এই 20টি মানে এজেন্ডার মধ্যে পিআর পদ্ধতির এজেন্ডাটা ছিল না, এবং এই পিআর পদ্ধতির এজেন্ডাটা ছিল না, এবং এইটা নিয়ে কোনো রাজনৈতিক দলে কথা বলে নাই। এখন সেখানে সংস্কারের কাজ প্রায় শেষ পর্যায়ে এসে আপনার 2-1টি রাজনৈতিক দল পিআর পদ্ধতি নিয়ে কথা বলছেন, যেটার সাথে আমরা পরিচিত নয় এবং যেটার সাথে বাংলাদেশ পরিচিত নয়, এবং পৃথিবীর অনেক দেশে পিআর পদ্ধতি কার্যকর নয়। আমরা যখন জিজ্ঞাসা করি বা জানতে চাই ভাই পিআরটা কোথায় আছে, ওনারা বলে যে পৃথিবীর অনেক দেশে আছে, সুইডেন আছে, নরওয়ে আছে, ডেনমার্ক আছে। তো এখন সুইডেন, নরওয়ে, ডেনমার্ক 100 বছরের পুরনো গণতন্ত্র, শতভাগ শিক্ষিত একটা
একটা দেশ, সেখানে পিয়ার পদ্ধতি থাকতে পারে, কিন্তু আবার ইটালি থেকে পিয়ার সরে এসছে, নেপাল পিয়ার পদ্ধতির কারণে সকাল বিকাল সরকার পরিবর্তন হচ্ছে, স্থিতিশীল সরকার গঠন করা যাচ্ছে না, যে কারণে আমরা পিয়ার পদ্ধতি বিরোধিতা করছি। এবং এই বাস্তবতার আলোকে পিয়ার পদ্ধতি নিয়ে একটা মানে ধোঁয়াশা পরিবেশ সৃষ্টির কারণেই নির্বাচন নিয়ে আপনি যে প্রশ্নটা করেছেন সেই জনগণের মধ্যে একটা সংশয়। ধন্যবাদ আপনাকে শাহাদাত হোসেন সেলিম, খায়রুল কবির খোকন। এই যে জনমনের সন্দেহ সংশয় কেন, তবুও সরকার যেখানে বলছে ফেব্রুয়ারির প্রথমার্ধে অবশ্যই নির্বাচন হবে, রাজনৈতিক দলগুলো বিশেষ করে আপনার দল মানে বাংলাদেশের পরীক্ষিত একটি দল যারা এর পূর্বে একাধিকবার ক্ষমতায় ছিল, তারাও যখন বলছে যে ফেব্রুয়ারির শুরুতেই ইলেকশন হবে, তবুও জনমনের সন্দেহ সংশয় কেন? ধন্যবাদ আপনাকে, দুজন সম্মানিত সহ-আলোচক ও দর্শক শ্রোতাকে ধন্যবাদ। আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষিত সময় অনুযায়ী আমি আশাবাদী যে নির্বাচন হতে যাচ্ছে, এবং তারপরেও মানুষের মধ্যে যে সংশয় সন্দেহের যে বিষয়টি আপনি উত্থাপন করলেন, তো সেই সন্দেহ সংশয়ের বিষয়টা মানে থাকার পিছনে যে আমাদের জাতীয় রাজনীতিতে আমাদের মধ্যে কিছুটা যে এই ফেসিবাদের এই যে পরিবর্তনের মধ্য দিয়ে যে একটা পরিবর্তিত পরিস্থিতিতে মানুষের মধ্যে যে একটি আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা মানুষের যে আশ্বস্ত হয়েছিল যে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার মানে তার অধীনে যে একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ইনক্লুসিভ একটি নির্বাচন বাংলাদেশে হবে, সেই নির্বাচন করে তিনি তার নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে তারা বিদায় নেবেন। কিন্তু সেইটা একটু প্রলম্বিত হওয়ার কারণে বিভিন্ন মানে আমাদের মধ্যে একাধিকবার আলোচনা হয়েছে, যেটা আমাদের সেলিম ভাই বললেন যে আমাদের রাজনৈতিক দলগুলোর সাথে 32টি দলের মধ্যে 28টি দলের সাথেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাদের সাথে এই বিষয় নিয়ে মানে আমাদের সংস্কারের বিষয় নিয়ে, তারপরে আমাদের এই নির্বাচনের কিভাবে হতে পারে, কিভাবে হলে ভালো হয়, সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেখানে আমাদের দল আলোচনায় অংশগ্রহণ নিয়েছে, এবং আমাদের তো একটাই এজেন্ডা হলো যে দীর্ঘ 16 বছর এই দেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। একটি সবগুলি নির্বাচনই হয়েছিল যে একটি পাতানো ষড়যন্ত্রের মাধ্যমে হয়েছে। 2014 বলেন, 2018 বলেন, বিনা ভোটে আমরা 154 জন হয়েছে, আমরা জানি এগুলি। 2016 তো দিনের ভোট রাতে হয়েছে, 2024ও আমি আর দামি হয়েছে, যার কারণে জনগণ মানে ভোট দেওয়ার জন্য প্রস্তুত একটি সুষ্ঠু নির্বাচনের জন্য। কিন্তু এই বর্তমান সরকারের তাদের যে সরকারের যে সমন্বয়হীনতা এবং এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর তাদের যে দেশ পরিচালনার অনভিজ্ঞতা আর কারণে তাদেরকে দিয়ে, যেটা সেলিম ভাই বললেন, যে তারা কিছু কিছু ক্ষেত্রে তাদের সার্থকতা ব্যর্থতা রয়েছে, এবং একটি জায়গায় এসে পরিচালনার ক্ষেত্রে তারা যে মানে তাদের সেই দক্ষতা, তাদের এই স্বচ্ছতার কথা বলবো না, দক্ষতার ক্ষেত্রে তার ঘাটতি রয়েছে। এই ঘাটতিটা খারাপ থাকার কারণে আজকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, এবং আমাদের দেশি বিদেশি বিনিয়োগের কথা বলছেন। বিদেশি বিনিয়োগ তো বলতে গেলে জিরোতে চলে আসছে, 30% নিচে চলে আসছে। দ্রব্যমূল্য মানুষের পুরোপুরি এখনও নিয়ন্ত্রণে আসেনি। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে বাংলাদেশের যে মানে এই বিরোধী আমাদের যে দলের মধ্যে যে আমার অনৈক্য একটু বিভেদের যে মানে একটি বিশেষ করে যে পিআর ইস্যু নিয়ে জাতীয় মানে নির্বাচনের আগে আমাদের যে সংস্কার এবং বিচারের দাবি, এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে হবে, এই যে কয়েকটি দল যে দাবি তারা নিয়ে কথা বলছেন, যার কারণে জনমনে কিছুটা সন্দেহ সংশয় সৃষ্টি হয়েছে বটে, এটা ঠিক। কিন্তু আমরা যেখানে সমগ্র বাংলাদেশের জনগণ ভোটের জন্য প্রস্তুত, নির্বাচন কমিশনও বলেছে যে তারা প্রস্তুত নির্বাচন করার জন্য, তার সমস্ত প্রস্তুতি সম্পন্ন। এই বর্তমান সরকারের পক্ষ থেকে একাধিকবার বলা হয়েছে যে ডিসেম্বরের আগামী 2026 ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে মানে পবিত্র রমজানের আগেই তার নির্বাচন অনুষ্ঠিত করার জন্য তার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করতে যাচ্ছেন। এখানে কোনো রকম সন্দেহ সংশয়ের কারণ দেখি না। এই যে তারা যে দাবিগুলো নিয়ে আসছেন, এই দাবিটা তো বাংলাদেশের মানুষ তো এটা পিয়ার তো আমি মনে না .something মানুষ পিয়ার বুঝে না। এই দেশের মানুষ যে শিক্ষিত দেশের পিয়ার সম্পর্কে তো সেলিম ভাই বললেন, উদাহরণ দিয়েই বললেন, মানে সর্বশেষ নেপালের কথাও বলেন যে দফায় চেঞ্জ হচ্ছে। এই বিষয়টি তারা যে অযৌক্তিক দাবিটা তারা নিয়ে আসছেন, এটা কারণ তার পিছনে যে কারণ আমি যেটা মনে হয় আমার ধারণা এটা, যে তারা মনে করছে যে এই পদ্ধতির কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করে নির্বাচনকে প্রলম্বিত করা, দীর্ঘায়িত করা, বানচাল করা, এবং এই নির্বাচন না হলে তারা সুবিধা পাবে। এখন যে সুবিধাটা পাচ্ছে দলটির, সেটা হচ্ছে নির্বাচন প্রলম্বিত হলে বা বিলম্বিত হলে তাদের সুবিধাটা কি?
তাদের সুবিধাটা হলো এর মধ্যে তারা তাদের আখের গুছানোর চেষ্টা করবে। জি। এক হলো যে তারা যে সুযোগ সুবিধা এখন পাচ্ছে অন্তর্বর্তীকালে, নির্বাচিত সরকার আসলে মনে হয় সেটা পাবে না, কারণ তাদের কাঙ্ক্ষিত আসন তারা পাবে না। তারা তাদের অনেকে মনে করতে জামানত বাজেয়াপ্ত হবে, তারা পাবে না, যার কারণে তারা এই ইস্যুগুলো নিয়ে আসছে। এই ইস্যুটাকে তারা মুখ্য ইস্যু করে একটু গোলাপানিতে মাছ শিকার করার জন্য তারা চেষ্টা করছেন। এই চেষ্টা করার কারণ আমি মনে করি না যে তাদের কারণে কিন্তু আমরা একটু রাজনৈতিক ঝেড়ে দল কাশি স্টেক না। হোল্ডার। আমরা একটু ঝেড়ে কাশি, আপনি একটু বলবেন সেটা হচ্ছে ওই দলটিই তো 300 আসনের প্রার্থী ঘোষণা করে মাঠ চষে বেড়াচ্ছে, সেটা কেন? না, সেটা তাদের দ্বিমুখী দ্বিমুখী চরিত্র, তাদের যে ডাবল স্ট্যান্ডার্ড বলে যাকে বলা হয় আর কি। তারা অলরেডি মনোনয়ন দিয়েছে, তারা নির্বাচনী প্রচার প্রপাগান্ডা চালাচ্ছে, তারা এখন আবার বলছেন যে পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশে তারা নির্বাচন তারা করতে দিবেন না, এবং তারা এই ব্যাপারে মোটামুটি মানে হুঙ্কারই দিচ্ছেন। তো এই হুঙ্কার দিয়ে আমার মনে হয় না যে নির্বাচন বন্ধ করতে পারে। জনগণ প্রস্তুত, কোনো ষড়যন্ত্র চক্রান্ত করে এই পিআরের এই অজুহাতে যে নির্বাচন বন্ধ করার কোনো সুযোগ নেই। কারণ আমি মনে করি যে বাংলাদেশের মানুষ, রাজনৈতিক দলগুলি প্রস্তুত রয়েছে তাদের এটার জন্য। জনগণ তারা জনবিচ্ছিন্ন হয়ে যাবে, তারা মানে জনবিচ্ছিন্ন হয়ে তারা নিশ্চিন্ন হয়ে যাবে, কারণ জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে যারা উঠিতে গিয়েছে তারাই জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে খায়রুল কবির খোকন। সোহরাব হাসান, ধন্যবাদ। সহোদয় আলোচককে শুভেচ্ছা। আপনার বিষয় ছিল প্রোপাগান্ডা দেশে বিদেশে। প্রোপাগান্ডা একটা হচ্ছে যে ভালো অর্থে যে একটা ভালো পণ্যের ভালো উদ্যোগের পক্ষে প্রচার, আর এখানে প্রোপাগান্ডা অর্থে নেতিবাচক প্রচার, যে নির্বাচন নিয়ে সংশয় সন্দেহ, নির্বাচন করতে পারা না পারা। এখন দুটো, যারা এই নির্বাচনের অংশীজন হবে না বা অংশীজন হতে পারবে না, তাদের এক ধরনের প্রচারণা, এক ধরনের প্রচার থাকবে, এক ধরনের কি বলে বিরোধিতাই থাকবে। এবং সেই বিরোধিতা কি, একটা হচ্ছে যে এই সরকার নির্বাচন করতে পারবে না। এটা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা বেশ চালু, যে সরকার পারবে না। মানে কি তাদের যোগ্যতা নাই, মানে তাদের সক্ষমতা নাই? সক্ষমতা নাই। একটা হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি, এটা রাজনৈতিক দলগুলোও বলছে যে পরিস্থিতি, তাতে সুষ্ঠু নির্বাচন কি করে হবে। আরেকটি হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, সার্বিক ভূ রাজনীতিতে বাংলাদেশ যে নানাভাবে চাপের মুখে। 24-এর আন্দোলনের পর থেকে ভারতের চাপ ছিল, মিয়ানমার, এখনও মিয়ানমার থেকে আমরা রোহিঙ্গাদের ফেরত পাঠাবো কোথায়, এখনও মিয়ানমার থেকে মানুষের ঢল আসছে, এখনও আসছে, বরং এটা নিবন্ধন হচ্ছে না, নিবন্ধন হলে আরও সেটা হবে। তাদের খাদ্য সংকট দেখা দিতে পারে বলে জাতিসংঘ ঘোষণা দিয়েছে, কারণ যে সাহায্য আসার কথা আসছে না। আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশ খুব ভালো, একমাত্র বলবো যে সেটি ইতিবাচক, যে ডোনাল্ড ট্রাম্প যে শুল্ক বসিয়েছিল সেই শুল্কটা অনেকটা কমাতে পেরেছে, প্রায় অর্ধেক, 37 থেকে 20। কিন্তু কিসের বিনিময়ে, মানুষের মধ্যে এই প্রশ্নটা আছে। সরকার তো আওয়াজ দিল যে মানবিক করিডোর হবে, পরবর্তীকালে সেটা সরে এসেছে। তারপর বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেওয়া, যে উদ্যোগ বিগত সরকারে আমলে নেওয়া হয়েছিল। অনেকগুলোকে আমরা দেখি যে বিগত সরকারে আমলে উদ্যোগ নেওয়া, যে সরকারকে আমরা নাকচ করে দিলাম, আন্দোলনের মধ্যে প্রত্যাখ্যান করলো দেশের জনগণ, অনেক কিছুই। এই সর্বশেষ সংবাদকর্মী সুরক্ষা আইন, সাংবাদিক সুরক্ষা আইন, আর সেটাও কিন্তু আগেরই ড্রাফট, এবং সাংবাদিক সমাজের পক্ষ থেকে উদ্বেগও জানানো হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি, কোনো লাভ হয় না। কি বলেন, নতুন বোতলে পুরানো মদ, এ কথা বলা হচ্ছে। অর্থাৎ সরকারের সাথে জনগণের একটা বিচ্ছিন্নতা তৈরি হয়েছে, কারণ এই সরকার তো নির্বাচনের মাধ্যমে আসেনি, জনগণের আকাঙ্ক্ষা বা অভিব্যক্তির প্রতিফলন হিসাবে এসেছিল। এবং সেটি কিভাবে প্রকাশিত, যে আন্দোলনে যারা অংশ নিয়েছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং রাজনৈতিক দলগুলো এই সরকার সমর্থন করছে বলেই সরকার এই উদ্যোগগুলো নিয়েছে। আরেকটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, যে আপনি বললেন নির্বাচন নিয়ে সংশয় সন্দেহ, দলগুলোর মধ্যে একটা দোলাচাল সৃষ্টি হয়ে গেছে। বৃহত্তর জাতীয় স্বার্থের চেয়ে সংকীর্ণ স্বার্থকে যখন বড় করে দেখা হয়, এই সরকারের দায়িত্ব এটা ঠিক, যারা অপরাধ করেছে, অন্যায় করেছে, তাদের বিচার হবে। দ্বিতীয় হচ্ছে সংস্কার প্রয়োজন,
কারণ আমাদের রাষ্ট্র তো আমরা দেখলাম যে 90 পরবর্তীও যদি দেখি 25 বছরের তো আমাদের অর্জন নেই কোনো, মানে গণতন্ত্র টেকসই করার ক্ষেত্রে, গণতন্ত্রের অভিযাত্রাকে নির্বিঘ্ন করার ক্ষেত্রে এক সরকার আসে এবং সর্বশেষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে যে সর্বনাশ করা হলো, যে রাজনীতিকে পুরো রাষ্ট্র ব্যবস্থাকে একটা অনিশ্চয়তার পথে ঠেলে দেওয়া হলো, একটা স্বৈরতান্ত্রিক পদ্ধতি চেপে বসলো জনগণের উপর। তো জনগণ থেকে মুক্তি এবং চেয়েছে, ক্রমান্বয়ে তারা ফ্যাসিস্ট হিসেবে আবির্ভূত হলো, ফ্যাসিবাদ ইত্যাদি হিসেবে আবির্ভূত হলো। কিন্তু সেই ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে আমরা কতটা উত্তরণ ঘটাতে পারছি গত এক বছরে? অর্থনীতির কথা যদি বলেন, খোকন ভাই অর্থনীতির দুরবস্থার কথা বললেন, বেকারত্বের কথা বললেন, বিনিয়োগ নেই কথা বললেন, কিন্তু যে অর্থনৈতিক কাঠামো 24 জুলাই আগস্টের আগে 5 আগস্টের আগে ছিল, সেই অর্থনৈতিক ব্যবস্থাই কিন্তু, অর্থাৎ আপনি এখনও সরকারি সেবা নিতে গেলে ঘুষ দিতে হয়, আপনি যে কোনো কাজ পেতে ঘুষ নিতে হয়, এবং এক ধরনের দুর্নীতিটা কমেনি, কিন্তু মাত্রাটা নাকি বেড়েছে, কি বলবেন? কোথাও ক্ষেত্রে হয়তো আবার কোনো ক্ষেত্রে কমেছেও, পুরোটাই এরকম দায়ী করা যাবে না, কারণ পুলিশ রাস্তাঘাটে পুলিশকে এখন রিক্সা চালক বা অটো চালক তাদেরকে জিজ্ঞেস করলে বলে যে আগের মতো দিতে হয় না, কিন্তু এখন অন্যদের আবার দিতে তো হয় এখন। আচ্ছা, এখন পুলিশকে দিতে হয় না, কিন্তু হয়তো রাজনৈতিক দলের নেতাকর্মীদের দিতে হয়, স্থানীয় এক ধরনের কিশোর গান, মানে সরকার এক ধরনের আইন শৃঙ্খলার ব্যাপারে যতটা কঠোর হওয়ার কথা ছিল কঠোর হতে পারেনি। হ্যাঁ, তো নির্বাচন নিয়ে যে সংশয়, আরেকটি নির্বাচনের সংশয়, আরেকটা কারণ যে মব কালচার, মব ভায়োলেন্স। এখন যার মনে হলো যে এই বাড়িতে আক্রমণ করতে হবে, এই বাড়ি দখল করতে হবে, এই সমাবেশ ভেঙে দিতে হবে, এবং সেক্ষেত্রে সরকার নীরব, রাজনৈতিক দলগুলোও অনেক ক্ষেত্রে নীরব। যেমন রিপোর্টার্স ইউনিটিতে একটা সেমিনারে আয়োজন করা হয়েছিল, গোলটেবিলে আয়োজন করা হয়েছিল, তাদের বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে, মামলা থাকে, ধরে নিয়ে যান। বিশ্ববিদ্যালয়গুলো, যে প্রশ্নটা মানুষের মধ্যে উদ্বেগটা আসছে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আমার গত এক দশকে কোনো রকম এরকম পরিস্থিতি হয়েছে জানা নেই। হ্যাঁ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাঝে মাঝেই হয়, এবং এটি বিগত সরকারের যে ছাত্র সংগঠন তাদের অভ্যন্তরীণ বিরোধের জন্য, একজন মেয়রের একদল ছিল মেয়রের সমর্থক, আর একদল ছিল মন্ত্রীর সমর্থক। হ্যাঁ, এই যে এটা তাদের দলীয় রাজনীতির সমস্যা, কিন্তু তার থেকে বেরিয়ে আসার তো কথা ছিল। আরেকটি হচ্ছে যে ওই যে নির্বাচন নিয়ে সরকারের ভিতরেও মতভেদ আছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ আছে, যে জুলাই চার্টার বা জুলাই সনদ জুলাইতে শেষ হওয়ার কথা, এবং সরকারের পক্ষ থেকে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে অধ্যাপক আলী রিয়াজ বলেছেন যে আমরা জুলাইতে চেষ্টা করব, জুলাই হলো না, আগস্টে হলো না, এখন সর্বশেষ আছে সেপ্টেম্বরের, এবং এখন অনেকগুলো বিষয় বাদ দেওয়া হয়েছে। প্রথম তো মনে হয়েছিল যে পুরো সংবিধান ওলট পালট করে ফেলবে, কিন্তু এখন দেখা হচ্ছে যে নির্বাচনটা যাতে হয়, এবং কোনো দল তো আপনার মধ্যে কি এই ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো সন্দেহ সংশয় আছে? নির্বাচন হবে, কিন্তু নির্বাচনটা কেমন হবে এই সংশয় আছে। যেমন কোনো দল তো বলছে যে এই পদ্ধতিতে আমরা নির্বাচনে যাব না, যদি না যায় তাহলে কি আবার আমরা একতরফা নির্বাচনের দিকে যাচ্ছি, আবার আমরা ভোটারবিহীন নির্বাচনের দিকে যাচ্ছি? এই প্রশ্ন মানুষের মধ্যে আছে, কারণ ভোটাররা তো বাছাই করবে, তাকে বাছাইয়ের সুযোগ দিতে হবে। তার মানে নির্বাচন হবে হয়তো, কিন্তু তার যে কোন অবয়বে হবে, কি হবে, সেখানে মানুষের অংশগ্রহণ থাকবে কিনা, দলগুলোর অংশগ্রহণ থাকবে না, এ নিয়ে প্রশ্ন আপনার মধ্যে আছে। একটা বিরতির পরে এসে আবার শুনবো। সুপ্রিয় দর্শক, এসএটিভি সংলাপে নিচ্ছে একটা বিরতি, এবং এটি যথারীতি 2 মিনিটের। আশা করি সঙ্গেই থাকবেন। বাংলাদেশে দীর্ঘ ৩৭ বছরের সাফল্যের অগ্রযাত্রায় এসএ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস এখন আধুনিক ও শৈল্পিক স্থাপত্য শিল্পের দেশ মালয়েশিয়ার কুয়ালালামপুরে। লাখো গ্রাহকদের প্রয়োজনের দিক লক্ষ্য রেখে নিশ্চিত, বিশ্বস্ততা ও আন্তর্জাতিক মানের সেবা এখন ডোর টু ডোর। এসএ পরিবহন কুরিয়ার অ্যান্ড পার্সেল সার্ভিস SDN BHT 120 Jalan HS Lee 50050 কুয়ালালামপুর, মালয়েশিয়া। এসএ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস, আপনার সেবায় সবসময়।
Explore the magnificent view of Rangpur. Five-star facilities, rich chain hotel, Grand Palace. Relax in spacious rooms and suites. Enjoy local and international cuisines. Banquet and conference room. Helipad. Gymnasium. Beauty salon. Restaurants and bar. Cafe lounge. Experience luxury at Grand Palace, Rangpur. এই সংবিধান করার ক্ষেত্রে যে ঐকমত্য হবে তা তো যায় না। সেটাও তো হচ্ছে না। হ্যাঁ, বর্তমান সংবিধানে আছে ব্যক্তিকে ভোট দেওয়া, দলকে না। আপনি ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করবে, সেই ব্যক্তির মধ্যে এটি একটি প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে যে জামাত ইসলামী সহ যে যারা এখন পিয়ারের ব্যাপারে সোচ্চার, তারা যে এতদিন পিয়ারের কথা বলেনি, আজকে বলছে। তারা মনে করে যে ভোটের হারে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো দল 50% বেশি ভোট পেয়েছে এরকম নজির নেই। আওয়ামী লীগ সর্বোচ্চ ভোট পেয়েছিল 47% 2008 সালে। তার কেউ ধারণা করতে পারে না যে এবার যেহেতু আওয়ামী লীগ নাই, বিএনপির ভোটের সংখ্যা হয়তো অনেক বাড়বে, কিন্তু 50% নাও হতে পারে। তা 50% না হলে 50% আসন পাবে না। তা 50% আসন না পেলে বিএনপির বাইরে যারা থাকবে তারা সরকার গঠন করতে পারে। আবার যদি তারা সরকার গঠন নাও করতে পারে, কারণ তারা তো মত পথ নীতি আদর্শের একমত না, বিএনপিকে তখন বা যে দল বড়, যারা সংখ্যাগরিষ্ঠ হবে, তাদেরকে অন্যের সহায়তায় সরকার গঠন করতে হবে। আমরা জানি না সেই সরকারের চরিত্র বা সেই সরকারের কী বলে টেকসই কতটা হবে সেই বিতর্ক। এখন হচ্ছে যে আমরা যদি ফেব্রুয়ারিতে নির্বাচন চাই, বর্তমান পদ্ধতিতেই নির্বাচন হতে হবে। আবার সেই পদ্ধতিতে নির্বাচন হতে হলে নির্বাচনটা যাতে স্বচ্ছ হয়, সুষ্ঠু হয়, অংশগ্রহণমূলক হয়, প্রতিযোগিতামূলক হয়, সেই ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোকে একমত হতে হবে। যদি তারা না হতে পারে, যেমন সব দল যদি অংশ না নেয়, যে কথাটি বললাম, তাহলে নির্বাচনটি কেমন হবে? তাহলে তো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে না। দ্বিতীয়ত হচ্ছে একটি বড় প্রশ্ন, জাতীয় পার্টি যদি নির্বাচনে থাকেও, আওয়ামী লীগ যেহেতু তার কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগ যদি না থাকে, তার যে ভোটার আছে, সমর্থক আছে, তারা যদি এরকম হয় যে তারা ভোট দিতে গেল না, বা তাদের একটা বড় অংশ ভোট দিতে গেল না, তখন ভোটের চেহারা, নির্বাচনের চেহারাটা কী হবে, এই সংশয় আছে। এটা না যে আওয়ামী লীগ সমর্থন করলেই তাদের প্রার্থী না থাকলে সবাই ধর্মঘট করবে, মানে সবাই কেউ কেন্দ্রে যাবে না, ঘরে বসে থাকবে, তা নয়। কিন্তু একটা ওই যে প্রোপাগান্ডার কথা বললেন, এরকম একটা আছে যে এই সরকার ভোট দিতে পারবে না, বা ওই ভোটকে আওয়ামী লীগ যেহেতু 3টে নির্বাচন করেছে, জনগণ গ্রহণ করেনি, এই ভোট এবারের নির্বাচন যাতে জনগণ গ্রহণ না করে, এরকম পরিবেশ পরিস্থিতি। এবং সেক্ষেত্রে আরেকটি আছে যে এখন তো প্রোপাগান্ডাটা চলছে, আপনি বলছেন মৌখিক, যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটে, এরকম কোনো ঘটনা ঘটে, এতে সাম্প্রতিককালে তো আমরা দেখি যে বিভিন্ন জায়গায় মিছিল টিছিল হচ্ছে, এবং বাংলাদেশে যে কোনো জায়গায় একটা অরাজক পরিস্থিতি তৈরি করা কঠিন না। যদি সরকার শক্ত হয় তাহলেই, এবং শুধু সরকার না, সরকারের সঙ্গে যারা রাজনৈতিক দলগুলোকেও, বিভিন্ন শ্রেণী পেশার মানুষকেও, কারণ যদি মনে করে যে আমরা যেহেতু ক্ষমতায় যাব না, তাহলে নির্বাচন হোক বা না হোক, নির্বাচন ভালো হোক মন্দ হোক, আমাদের কিছু আসে যায় না। অসংখ্য ধন্যবাদ আপনাকে, শাহাদাত হোসেন সেলিম। এই যে জনমনে যে অনাস্থা, মানে হবে কি হবে না, এই আস্থা দূর করবার জন্য সরকারের কতটা ভূমিকা, নির্বাচন কমিশনের কতটা ভূমিকা, রাজনৈতিক দলগুলোর ভূমিকা কতটা?
না দেখুন, রাজনৈতিক দলগুলোর মধ্যে তো অধিকাংশ রাজনৈতিক দলগুলো ফেব্রুয়ারিতে নির্বাচন করবে সে ব্যাপারে তারা তাদের প্রস্তুতি নিচ্ছে। এমনকি আপনার যে জামাতে ইসলাম ঐক্যমত্য কমিশনে কখনোই বলেনি এই পিআরের কথাটা, বরঞ্চ সেখানে একটা 100 সদস্য বিশিষ্ট একটা উচ্চকক্ষ গঠিত হবে এবং সেই উচ্চকক্ষ গঠিত হবে পিআর পদ্ধতিতে, সেটা একমত হয়ে গেছে। একদিনের জন্য 1 মিনিটের জন্য কিন্তু জামাতে ইসলাম ঐক্যমত্য কমিশনে 24 কর্মদিবসের মধ্যে তারা পিআরের কথাটা বলে নেই। পিআরের কথাটা এখন তারা মাঠের রাজনীতিতে নিয়ে আসছে। এটা একটা সংশয় সৃষ্টি করার জন্য, অন্য কোনো কিছুর জন্য। বাংলাদেশে সর্বপ্রথম 300 আসনে জামাতে ইসলামী আপনার আসন ঘোষণা করেছে, প্রার্থী সহ মনোনয়ন দেওয়া হয়েছে এবং প্রার্থীদের ছবি সহ তারা ব্যাপক প্রচারণা চালাচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনার এমন কোনো গাছ নেই যে গাছের মধ্যে তাদের ফেস্টুন করে নাই, ঝুলাই নেই, এবং প্রার্থী সহ এবং তরুণে তরুণে তারা একদম সয়লাভ করে দিয়েছে এবং প্রত্যেকটা গাছে গাছে জামাতে ইসলাম এবং আপনার ইসলামী ঐক্যজোট ঝুলছে, তাদের প্রার্থীদের মানে মাথা ঝুলছে। এছাড়া তারা কদিন আগে কি বললো যে আমরা 300 আসনে জয়লাভ করব, এমনকি মির্জা ফখরুল ইসলামের আসনেও আমরা জয়লাভ করব। মানে একদিকে তারা আসন ভিত্তিক নির্বাচনের কথা বলতেছে এবং জয়লাভ করার কথা বলতেছে, আরেক দিকে দিয়ে পিআরের কথা বলতেছে। এখন ঘটনাটা হলো জামাতে ইসলাম মনে করে যে এই তাদের জন্য একটা সুবর্ণ সময় যে তারা খুব ওপেন রাজনীতি করতে পারতেছে, যেটা গত 15 বছর বা 17 বছর তারা করতে পারে নাই। এখন দেখুন বাংলাদেশের যেই প্রান্তে যেইখানেই জানাজা হোক সেখানে জামাতে ইসলাম গিয়ে হাজির হবেন এবং জামাতে ইসলাম লাশের সামনে গিয়ে কিন্তু সেখানে তারা একটা রাজনৈতিক বক্তব্য রাখবেন এবং বেহেশত বিক্রি করবেন এবং এক ধরনের ব্ল্যাকমেলিং করবেন আপনার নিরীহ ধর্মপ্রাণ মুসলমানদেরকে। আপনি বলছেন কি বিক্রি করবে? বেহেশত বিক্রি করবে, স্বর্গ বিক্রি করবে, বেহেশতের টিকিট দেবে। সেখানে তারা ওই লাশকে সামনে রেখে লাশের গুণগান না করে আপনার তার মৃত ব্যক্তির মানে কোনো দোয়া কামনা না করে তারা কিন্তু সেখানে মানুষকে আপনার ভয় দেখাচ্ছে যে এই জামাতে ইসলাম হলো যে আসল ইসলাম এবং জামাতে ইসলাম না করলে কিন্তু আপনারা বেহেশতের টিকিট পাবেন না। মসজিদে তাদের প্রপাগান্ডা চালাচ্ছে। তারা মনে করতেছে সময়টা বেশি পেলে তাদের এই প্রপাগান্ডাটা কোনো কাজে লাগবে। একই অবস্থা ইসলামী আন্দোলন বাংলাদেশের, তারা আপনার এই ধর্মভিত্তিক রাজনীতি করছেন এবং মানুষকে একদম ধর্মীয় অনুভূতিতে আঘাত করে আপনার ভোট সংগ্রহের চেষ্টা করছেন। কিন্তু তারা জানে তাদের ভোটের কী অবস্থা। 1996 সালে বিএনপি ব্যাপক বিক্ষোভের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে পদত্যাগ করে তারা নির্বাচনে অংশগ্রহণ করার পরে আপনার বিএনপি ডিফেন্সিভ থাকার পরও তারা 114-16টা আসন পেয়েছে। আর আপনার জামাতে ইসলাম খুব ফুরফুরে মেজাজে ছিল, তারা পেয়েছে 3টা আসন। তাইলে জামাতে ইসলামের ভোটের ব্যাপারে আমাদের একটা ধারণা হয়ে গেছে। এবং জামাতে ইসলামের ব্যাপারটা আমরা বলতে চাই, জামাতে ইসলাম তাদের জন্ম থেকে এই পর্যন্ত যত রাজনীতি করে আসছে, এই পিআর পর্যন্ত তারা তাদের ভুল রাজনীতি করে আসছে। পাকিস্তান আমলে তারা পাকিস্তান প্রতিষ্ঠার বিপক্ষে ছিল, বাংলাদেশ আমলে তারা বাংলাদেশ প্রতিষ্ঠার বিপক্ষে ছিল, 2008 সালে বিএনপি নির্বাচনে যাওয়ার বিপক্ষে ছিল, 2008 সালে বিএনপিকে বাধ্য করেছে নির্বাচনে যাওয়ার জন্য, 2014 সালে বিএনপি নির্বাচনে যাওয়ার পক্ষে ছিল, জামাতে ইসলাম বিএনপিকে বাধ্য করেছে বিএনপি নির্বাচনে না যাওয়ার জন্য। এখন 2024 সালে বা 25 সালে এসে পিআর পদ্ধতির কথা বলে একটা সংশয় সৃষ্টি করছে। জামাতে ইসলামের এই ভুল রাজনীতি কিন্তু গ্রহণযোগ্য হবে না। দেখুন কয়েকদিন আগেও এই মানে গুপ্ত জামাত প্রচণ্ড রকমের প্রপাগান্ডা চালিয়েছে যে বর্তমান সরকারকে 5 বছর জন্য ক্ষমতায় দেখতে চাই। ফেসবুক খুললেই দেখা গেল যে বর্তমান সরকারকে 5 বছর জন্য দেখতে চাই, ডক্টর ইউনূসকে 5 বছর জন্য দেখতে চাই। হঠাৎ করে উদয় হয়ে গেছে ডক্টর ইউনূস যখন ফেব্রুয়ারি মাসে নির্বাচনের কথা ঘোষণা করলেন অথবা নির্বাচন কমিশন যখন রোডম্যাপ ঘোষণা করলেন, একটা ফেসবুকে একজন সামাজিক মাধ্যমে লেখে নাই যে বর্তমান সরকারকে 5 বছর জন্য ক্ষমতায় দেখতে চাই বা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই না। সুতরাং তারা সব হঠাৎ করে উদয় হয়ে গেছে। এখন এই ফেসবুকের রাজনীতিটা তো গ্রামের সাধারণ জনগণ বুঝে না। গ্রামের জনগণ খুব জোরে গেলে বাটন মোবাইল করতে পারে এবং অধিকাংশ জনগণের মধ্যে যারা বয়োবৃদ্ধ, আমরা তো গ্রামে প্রতিনিয়ত যাই, যেহেতু নির্বাচন করেছি এবং নির্বাচন করব, আমরা তাদের মানে অবস্থানটা বুঝতে পারি। জামাতে ইসলাম একটা রাজনৈতিক দলের চাইতেও এটা একটা এনজিও ভিত্তিক মানে অনেকটা পরিচালিত হচ্ছে। মানে তাদের যত কর্মী তত ভোটার তত সমর্থক, জনসভা যত লোক আসবে ততই তাদের এর মধ্যে আর তেমন কোনো নেই। তো তারা মনে করছে কিছু সময় ক্ষেপণ করতে পারলে বুঝি তাদের লাভ হবে। মানুষের মনে যে আস্থার সংকটটা সৃষ্টি হয়েছে, এটা দূর করবার জন্য রাজনৈতিক দলগুলোর ভূমিকা
না আস্থার সংকট তো আপনার জনগণের মধ্যে আমি সেরকম আস্থার সংকট দেখছি না। মানুষ এখনো আপনারা গেলেও জিজ্ঞেস করে যে ভোট না না হবে তো? জিজ্ঞাসা করা এক জিনিস, আমরা যখন জনসভা করি, আমরা যখন কর্মী সভা করি, হাজার হাজার মানুষ তো তখন আমাদের কথা শুনতে আসে। জি। আমরা যখন এখন প্রচারণা চালাচ্ছি যে আগামী নির্বাচনে প্রার্থীকে ভোট দিতে হবে, তখন তো কেউ বলছে না মানুষ সামিল যে হচ্ছে। মানে তখন মানুষ সামিল হচ্ছে, কোনো মানুষ অপপ্রচার কাজে বুঝছে, আসবে না। দেখেন মানুষ বুঝছে যে এখানে ভোটটা একটা হবে। এখন এখানে আপনার ভোটটা একতরফা হইতে পারে। একতরফা কীভাবে হইতে পারে আমি আপনাকে বলি। 1970 সালে যে নির্বাচন, সেই নির্বাচনে জাতীয় সংসদের নির্বাচন হয়েছে, প্রাদেশিক পরিষদের নির্বাচন হয়েছে। জাতীয় সংসদের 169টা আসনের মধ্যে 167টি আসনে কিন্তু আওয়ামী লীগ পেয়েছে, 2টি আসন বাদ দিয়ে। একটা নুরুল আমিনের আসন আর একটা হলো যে রাজা ত্রিদিব রায়ের আসন। আর আপনার 300 আসনের যে প্রাদেশিক পরিষদ, সেখানে 288টা আসনে কিন্তু আওয়ামী লীগ জয়লাভ করেছে। সেই নির্বাচনটা কিন্তু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। ন্যাব ভাষা নিয়ে নির্বাচনটা বর্জন করার পরে তৎকালীন জামাতে ইসলামের সাথেই মূলত বিভিন্ন আসনে আপনার আওয়ামী লীগের প্রার্থীর মানে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। আমরা আবার 73 সালের নির্বাচনে দেখেছি যে অন্তত 50টি আসনে বিরোধী দল জিতার কথা থাকলেও সেখানে কিন্তু একটা কারচুপির মাধ্যমে কিন্তু একতরফা নির্বাচনটা হয়েছে। আমরা তুলনামূলকভাবে 79-এ যে নির্বাচনটা হয়েছে, ভোট বাক্স তুলে নিয়ে আসবার ঘটনা হেলিকপ্টার করে ভোট বাক্স তুলে নিয়ে আসার কথা হয়েছে। এখন অনেকেই মনে করেন যে বর্তমান পরিস্থিতিতে বিএনপি এবং তার মিত্র দলগুলো যদি একসাথে ভোট করে তাহলে একটা ধসনামন একটা জয় লাভ করতে পারে। এটা তো একটা অপরাধ হইতে পারে না। এটার জন্য তো নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার কথা বলতে পারে না। এটার জন্য তো পিয়ারের কথা বলা হতে পারে না। দেখুন আমি আপনাকে কয়েকটা কথা বলি। প্রথম কথা হলো যে 70 সালে যখন বা 71 সালে মুক্তিযোদ্ধারা কিন্তু ব্যাপক হারে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। মুক্তিযোদ্ধারা এসে কিন্তু নতুন কোনো রাজনৈতিক দল গঠন করে নাই। 90 সালের গণ-অভ্যুত্থানে আন্দোলন দেওয়ার পরে, আন্দোলনে জয়লাভ করার পরে ওনারাও এসে খোকন ভাইরা এসে নতুন রাজনৈতিক দল গঠন করে নাই। আমি যেই দিন 7 তারিখে প্রথম শুনলাম যে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কেউ কেউ মন্ত্রিসভায় যাবে, আমি বলছি যে এটা একটা ঐতিহাসিক ভুল হচ্ছে। এবং 8 তারিখে তারা যখন গিয়েছে, শপথ নিয়েছে, সেই দিনও বলেছি, তার 2-3 দিন পর থেকে বলেছি যে ছাত্ররা এই সরকারের অংশ নিয়ে একটা ঐতিহাসিক ভুল করেছে। পরবর্তীকালে তারা একটা রাজনৈতিক দল গঠন করেছে। তাদের কিছু লোকের উচ্চাকাঙ্ক্ষা আর কিছু লোকের আপনার উস্কানিমূলক আচরণের কারণে কিন্তু তারা একটা রাজনৈতিক দল গঠন করেছে। উচ্চাকাঙ্ক্ষা এবং ইয়ে করার কারণে। এবং দেখা গেল যে নতুন বন্দোবস্তের কথা বলে জনগণের মধ্যে কোনো তারা সাড়া জাগাতে পারে নাই। তাহলে তাদের মধ্যে একটা বিভ্রান্তি আছে। তারা কি বিএনপির সাথে জোট করবে, না জামাতের সাথে জোট করবে, না নির্বাচন বর্জন করবে, না কোনো কিছু অর্জন করবে ইত্যাদির মধ্যে দিয়ে আবার দেখা যাচ্ছে যে শেখ হাসিনা চাকর যদি 15 বছরে 400 কোটি টাকার মালিক হয়ে থাকে, তাহলে একজন আপনার APS 6 মাসের মধ্যে বা 7 মাসের মধ্যে 307 কোটি টাকা লোপাট করে সে পাগার পাড় হয়ে গেছে। সব মিলিয়ে এই ঘোলাটে পরিস্থিতিটাকে আরেকটু ঘোলাটে করার জন্যই কিন্তু নির্বাচনটাকে প্রলম্বিত করার জন্য এক ধরনের হাইপ তুলছে। কিন্তু জনগণের মাঝে বিশেষ করে বড় রাজনৈতিক দল এবং তার মিত্র দলগুলোর সাথে কিন্তু তাদের মধ্যে কিন্তু কোনো সংশয় নাই নির্বাচন নিয়ে। আমরা বিশ্বাস করি যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। অসংখ্য ধন্যবাদ খায়রুল কবির খোকন। এই যে আস্থার যে সংকট, সেই সংকট দূর করতে রাজনৈতিক দলের কি ভূমিকা আর সরকারের কি ভূমিকা? সরকারের কিছু দায়িত্ব রয়েছে, রাজনৈতিক দলগুলোর কিছু দায়িত্ব রয়েছে। আর জনগণের দায়িত্ব তো আমরা দেখতেই পাচ্ছি যে জনগণও প্রস্তুত। সরকারও বলছেন যে আমরা নির্ধারিত সময়ের মধ্যে আমরা নির্বাচন দিয়ে আমরা সেফ এক্সিট নিয়ে আমরা চলে যেতে চাই। এই কথা সরকারের যে প্রধান উপদেষ্টা তিনিও বলেছেন এবং সরকারের সমস্ত স্তর থেকে বলা হচ্ছে। এবং আমাদের রাজনৈতিক দলগুলির মধ্যে আমাদের যেটা আমাদের সেলিম ভাই বললেন যে আমাদের মধ্যে কিছু কিছু সংশয় সন্দেহ সৃষ্টি করার জন্যে তারা যেভাবে আমাদের জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু জনগণ কিন্তু বিভ্রান্ত হচ্ছে না। আপনাকে একটু থামিয়ে বলতে চাই, জনাব সোহরাব হাসান 2 বার একটা শব্দ ব্যবহার করেছেন, সেটা হচ্ছে এই সরকারের পক্ষে নির্বাচন করা সম্ভব নয়। এটার বিষয়েও যদি আপনি একটু আলোকপাত করেন। অনেকে তুলেছে না, এই প্রশ্নটা আসছে এই কারণে যে তাদের যে এফিসিয়েন্সিটা, তাদের যে দক্ষতা, তাদের যে
বিচক্ষণতা, যে দেশ সরকার চালানোর জন্য যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কিছু ঘাটতি তাদের রয়েছে। কারণ রাজনৈতিক দলের যে অভিজ্ঞতা, তারা তো বিভিন্ন এনজিও ছিল, বিভিন্ন ব্যাংকে ছিল, বিভিন্ন সরকারি কর্মকর্তা থেকে তারা এসছেন, এবং তারা এসে তাদের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে বিভিন্ন কারণে। সেখানে দেখা যায় যে এই তাদের এই রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে যে ইয়াগুলো ছিল, বিষয়গুলি নিয়ে আলোচনা করার সত্ত্বেও মানে আমাদের বিরোধী দলের সাথে, মানে রাজনৈতিক দলগুলির সাথে তারা আলোচনা করে তাদের নিতে পারতো। পরামর্শ নেওয়ার ক্ষেত্রেও খুব একটা যে বেশি গুরুত্ব দিয়েছে তা নয়, যার কারণে অনেক ক্ষেত্রে তাদের কিছুটা ব্যর্থতা রয়েছে। এটা তো আমরা দেখতেই পাচ্ছি, দৃশ্যমানই দেখতে পাচ্ছি যে ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে দেশ পরিচালনার অনেক ক্ষেত্রে, সেটা বিশেষ করে সাম্প্রতিককালে যেটা বললেন আমাদের সৌরভ ভাই, যে চিরং বিশ্ববিদ্যালয় গ্রামবাসীদের সাথে যে ঘটনাগুলো একের পর এক ঘটছে, 2 ঘন্টা সেখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়নি। এই যে অনেক মানুষ ওখানে মানে হয়েছে, ইনজুর্ড হয়েছে, তারা হসপিটালাইজড হয়েছে, তারপরে সেখানে গিয়েছে। আমরা দেখি কৃষি বিশ্ববিদ্যালয়ের ঘটনা আমরা দেখেছি, এরকম অনেক ঘটনা বাংলাদেশে সংঘটিত হয়েছে এর মধ্যে। কিন্তু মানে ওই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যক্তিদের যে তারা ফেসিবাদের দোসর দালাল হিসাবে তারা চিহ্নিত যারা ছিল, এই দীর্ঘ 16 বছরে তারা তাদের সেখানে বেনিফিশিয়ারি হিসাবে তারা ছিল, সবগুলো তো এখনও দায়িত্বে এখনও তারা রয়ে গেছে। প্রায় 60% কর্মকর্তা এখনও পর্যন্ত সরকারের বিভিন্ন পর্যায়ের, তারা পুলিশ থেকে শুরু করে প্রশাসন থেকে বিভিন্ন সব জায়গায় রয়েছে, এবং তাদের ভূমিকাও মানে রহস্যজনক। এই যে আজকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে, বিভিন্ন মানে এই দেশের যে আজকে যে কিছুটা সংশয় সন্দেহ সৃষ্টি হচ্ছে, এটার পিছনে তাদের ইন্ধন মদত রয়েছে। এবং পতিত ফ্যাসিস্ট সরকারের দোসর দালালরা এখনও কিন্তু তারা সক্রিয়। তারা দেশে বিদেশে যে চক্রান্ত হচ্ছে আজকে, হুমকি টুমকি দিচ্ছে বিভিন্ন জায়গায়, তারা আওয়ামী লীগের ওরা নিষিদ্ধ হলেও তারা তাদের রাজনীতি করার অধিকার না থাকলেও, আজকেও দেখেছেন গতকালকেও নির্বাচন কমিশন থেকে বলছে যে তারা আগামী দিনে তারা আওয়ামী লীগের যেহেতু নির্বাচন করার অধিকার তাদের নেই, ফেসিবাদী আওয়ামী লীগের নির্বাচন করার অধিকার তাদের নেই, তারা বলেছেন যে কী কারণে সেটাও তারা ব্যাখ্যা দিয়েছেন নির্বাচন কমিশন থেকে। তো সেখানে মানে তাদের যারা নির্বাচন করতে পারবেন না, তারা একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে ওরা দেশে, যাতে একটা সংঘাত, একটা অপশক্তি, তৃতীয় শক্তি আবার আসুক। মানে তাদের যে দীর্ঘদিন তারা ক্ষমতায় ছিল, তাদের বিচার প্রক্রিয়া চলছে, তারা তাদের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিচার হবে। সেই তারা যারা ওই গণহত্যা করেছে, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, যাদের কারণে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে, ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের মধ্যে তাদের পতন হয়েছে। এখন মানুষ চায় যে একটি নির্বাচিত সরকারের জনগণের কাছে একটা দায়বদ্ধতা থাকে, জবাবদিহি থাকে। অনির্বাচিত সরকারের কাছে সেই দায়বদ্ধতা জবাবদিহি থাকে না। তারা যদি ফেল করে, তারা হয়তো তারা অনেক দেশের বাইরে আসে চলে যাবেন। কিন্তু যারা রাজনীতিক, মানে আমাদের দেশের রাজনীতির এই সংকট সমাধানের জন্য একমাত্র মানে রাজনৈতিক দলগুলো, সেই নির্বাচন হবে, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যে কাজগুলো করা দরকার, নির্বাচন কমিশন, তারপরে সরকার, রাজনৈতিক দল, তাদের মধ্যে একটা সমন্বয়, একটা যদি সমন্বয়ের অভাব থাকে, মানে ফেসিবাদ বিরোধী যে ঐক্যটা তৈরি হয়েছে, সেই ঐক্যের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখন যে এই যে এই বিভক্তি বিভাজন, এই যে আমাদের এই ভাঙ্গন যেটা চিট ধরেছে, তারা যে বিষয়টা পিয়ারের কথা যেটা বলছেন, এটা যে পিয়ার, তো এটা তো আমাদের দেশের ক্ষেত্রে প্রযোজ্য নয়, গ্রহণযোগ্য নয়, জনগণ বুঝেও না, আমরা অনেক বুঝি না, এটা আমাদের ক্ষেত্রে এটা কোনো অবস্থায় প্রযোজ্য হতে পারে না। তো এই পিয়ার আমরা দেখেছিলাম যে ইলেকট্রনিক ভোটিং মেশিন যেটা বলেছিল ইভিএম, কিন্তু আমরা জানি যে এটা অনেক চেষ্টা করা হয়েছিল, ইভিএম কিন্তু বাস্তবায়ন বাংলাদেশের মানুষের অ্যাকসেপ্ট করে নাই। যেটা মানে আমরা ইলেকট্রনিক ভোটিং মেশিন যেটা জার্মান উদ্ভাবন করেছিল, তারাও কিন্তু 20 বছর আগে তারা এটা বাতিল করে দিয়েছে, যে না, এটা হ্যাক করা যায়, ম্যানিপুলেট করা যায়, এটা দিয়ে জাল ভোট দেওয়া যায়, এটা পরীক্ষিত। যার কারণে এই পিয়ার পদ্ধতির ক্ষেত্রে এটা আমাদের দেশের করলো, যেটা বলছেন আমাদের সৌরভ ভাই যেটা বললেন, যে এটা যে কোনো ব্যক্তিকে দিতে হবে, কোনো দলকে নয়। কিন্তু সেখানে সেটা করতে গেলে যদি আজকে পিয়ারের ব্যাপারে আমরা জাতীয় রাজনীতিতে ঐক্যমত হয়, তাহলে তো এটা সংসদের ছাড়া, এটা সংবিধান সংশোধন ছাড়া, অ্যামেন্ডমেন্ট ছাড়া কোনো অবস্থায় এই নির্বাচন সম্ভব না। এটা হতে পারে নির্বাচিত প্রতিনিধিরা, জনগণের নির্বাচিত প্রতিনিধিরা সংসদে গিয়ে যদি সেটাকে অ্যামেন্ডমেন্ট করে আমাদের দেশের জন্য প্রযোজ্য হয়, তারা যদি জনপ্রতিনিধিরা যে মনে করে তাহলে হবে। কিন্তু তারা আজকে যারা বলছেন আজকে যে এই পিয়ার পদ্ধতির কথা বলছেন, যে ইয়েকে যদি জামাত হেরে যায় তাহলে কোরআন হেরে যাবে, ইসলাম হেরে যাবে, দাঁড়িপাল্লায় ভোট দেওয়া মানে ইয়েকে ভোট দেওয়া,
মানে ভোট দিলে সেখানে জান্নাতে যাওয়া যাবে, বেহেশতে যাওয়া যাবে। এই যে তারা আল্লাহকে চ্যালেঞ্জ করছে বলতে গেলে আর কি, এই যে তারা মানুষকে বিভ্রান্ত করছে, ধর্মকে পুঁজি করে ধর্মের ভয়ভীতি দেখিয়ে তারা জনগণকে, যেটা সেলিম ভাই বললেন, তারা একটা মানুষকে মানে বিভ্রান্তের সৃষ্টি করে তারা নির্বাচনকে প্রলম্বিত করে তারা মনে করছে যে আগামী দিনে যেখানে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগের মানে সমর্থন নিয়ে তারা আগামী দিনে ক্ষমতায় যে বিরোধী দলে যাবে, এই ধরনের মানসিকতা নিয়ে 12 দলীয় জোট বিএনপি যদি নির্বাচনে যায় তাহলে 70-এর মতো নির্বাচন হবে। সেই নির্বাচনে হলে তো তাদের কোনো অস্তিত্ব থাকবে না। আপনার ইলেকশন তারা ব্যাক টু দ্য পেভিলিয়ন, তাদের জামানত থাকবে না, তাদের জনবিচ্ছিন্ন হয়ে যাবে, তারা হয়তো তাদের আসনও পাবে না, জামানতও বাজেয়াপ্ত হয়ে যাবে। তার কারণে এই নন ইস্যুকে ইস্যু করে তারা গোলাপানিতে মাছ শিকার করে তারা তাদের ব্যক্তি স্বার্থ, গোষ্ঠীর স্বার্থ চরিত্র করতে। এটা জনগণ কিন্তু তাদের নাটক, এনসিপির এবং জামাতের নাটক বুঝে গেছে। এটা জনগণ তারা আগামী দিনে অতীত ফ্যাসিস্ট বিরোধী প্রতিবাদ করেছে, আগামী দিনেও যদি জনগণের স্বার্থের পরিপন্থী, জনগণ যে মুখে আছে ভোট দেওয়ার জন্য বিরোধী দল চাচ্ছে, যদি তারা এই ধরনের কর্মকাণ্ড অব্যাহত করে জনগণ প্রতিরোধ করবে তাদের। অসংখ্য ধন্যবাদ। আমাদের এই আলোচনা চলবে আর একটা বিরতির পরে সে আবার আপনাদের শুনবো। সুপ্রিয় দর্শক, এসএটিভি সংলাপে নিচ্ছে আরেকটি বিরতি এবং এটিও 2 মিনিটের বিরতি। আশা করি সঙ্গেই থাকবেন। Grand Palace Luxury in Dhaka. সারা দেশে লাখো মানুষের কঠোর কর্মতৎপরতা ও নিষ্ঠায় এসএ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস এখন 16 কোটি মানুষের হাতের নাগালে। দীর্ঘ 30 বছর ধরে বিশ্বস্ততা ও দ্রুততার সাথে সেবা দেওয়ায় গ্রাহক সেবায় এখন শীর্ষে। বাংলাদেশে গ্রাহক সেবার সাফল্যের পর এসএটিভি সংলাপের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় নির্বাচন নিয়ে প্রপাগান্ডা। বিরতির আগে খায়রুল কবির, এসএ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস এখন বিশ্ব বাণিজ্য কেন্দ্র সিঙ্গাপুরে। বিপরীত অবস্থান, বিপরীতমুখী অবস্থান। এক্ষেত্রে ফেব্রুয়ারির ভোট আয়োজনে নির্বাচন কমিশন এবং সরকারকে কতটা চ্যালেঞ্জে ফেলছে? কঠিন চ্যালেঞ্জ। আর আরপিও, নির্বাচন কমিশন আরপিও সংশোধন করে বেশ কিছু ভালো সিদ্ধান্ত নিয়েছে। এক হচ্ছে পলাতক যারা আসামি, পলাতক ব্যক্তিরা নির্বাচন করতে পারবে না স্বাভাবিকভাবে, কারণ পলাতক কীভাবে আবেদন করবেন, কিভাবে তার হিসেব জমা দিবেন, সুতরাং পলাতকরা করতে পারলেন না। আরেকটি দেখলাম যে নির্বাচন কমিশন রাজি হয়নি, পরবর্তীকালে আমি যে নির্বাচন সংস্কার কমিশন যেটি প্রস্তাব করেছিল যে কারো বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ থাকলে অভিযোগপত্র আদালত গ্রহণ করলে তাকেও নির্বাচন থেকে বারিত করা। এখন এখানে আইনগত প্রশ্ন আসবে যে যদি চূড়ান্ত রায়ে মানে উনি বেকসুর হন তখন সেটি আজকের প্রথম আলোতে খবরে দেখলাম যে সেটি নির্বাচন কমিশন আমলে নেয়নি, কিন্তু পরবর্তীকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সম্ভবত একটা দিয়েছে যে না, তারাও পারবে না।
যাকে আইনি লড়াইয়ের যেতে চাই না। এখন যে বিষয়টা হচ্ছে ভোটার, আপনি 5টি রাজনৈতিক বাংলাদেশে যে যতগুলো রাজনৈতিক দল নির্বাচন করবে, অনেক দেশে তো এতগুলো রাজনৈতিক দলই নেই। আমরা তো যুক্তরাষ্ট্রের 2টি দলের নামে জানি, আরও কিছু দল আছে। জার্মানিতে কয়টি দল আছে, ব্রিটেনে কয়টি দল আছে, কতটি দল অংশ নিচ্ছে সেটি বড় না। ভোটারদের এই নির্বাচন কমিশন, রাজনৈতিক দলগুলো, প্রতিযোগীরা টানতে পারছে কিনা। যে প্রশ্নটা করেছিলাম, ধরেন আওয়ামী লীগের যে সমর্থক, জাতীয় পার্টি যদি নির্বাচন না করতে পারে তাদের সমর্থক, বা তাদের যে এখন যে অবস্থান, নরবরে অবস্থান, তাদের কথা বাদ দিলাম। আওয়ামী লীগের তো একটা ভোট ব্যাংক আছে, সমর্থক আছে। সংখ্যালঘু ভোটারদের, প্রান্তিক জনগোষ্ঠী, আদিবাসী ভোটারদের, তাদের কিন্তু এক ধরনের বাংলাদেশে যারা বাম রাজনীতি করেন, যারা মধ্যপন্থা রাজনীতি করেন, অর্থাৎ চিন্তা চেতনায় ধর্মনিরপেক্ষ মানে আমাদের যে ধর্মনিরপেক্ষ ধারণা, সেই অর্থে বলছি যে এটা ইউরোপীয় যে না, ধর্মহীনতা নয়, তাদের অবস্থান কি হবে। সুতরাং এটি এখানে খোকন ভাই আছেন, বিএনপি তো মধ্যপন্থী দল, এবং তারাও তো এই রাজনীতিতে ধর্ম ব্যবহার করা, বা সেলিম ভাই আছেন, সেলিম ভাই তো জামাতের রাজনীতি সম্পর্কে কথাই বললেন যে মানে যে তারা কোন কৌশল নিচ্ছে, অপকৌশল নিচ্ছে। এর বিরুদ্ধে অন্য রাজনৈতিক দলগুলো, অর্থাৎ ধর্মভিত্তিক রাজনীতির বাইরে রাজনৈতিক দলগুলো কতটা শক্ত অবস্থান নিতে পারে, কতটা তারা ভোটারদের বোঝাতে পারে। এখন হচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, কিন্তু নির্বাচন তো এজন্য তো নির্বাচন বন্ধ থাকতে পারে না। হ্যাঁ, যদি এমন হতো যে আওয়ামী লীগ তার কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে জনগণের কাছে যেত যে আমরা ভুল করেছি, জনগণ তাদের গ্রহণ করলে তারা গ্রহণ করত। আবার আওয়ামী লীগের সব একেবারে তৃণমূলের নেতাকর্মী সহ শীর্ষ নেতৃত্ব সবাই যে অন্যায় করেছে তা তো না। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, এর বাইরে যে লাখ লাখ আওয়ামী লীগ কর্মী সমর্থক আছে, মানে ভোটার আছে, এই ভোটাররা কি করবে? এটি একটি মৌলিক প্রশ্ন, আমি একটা বড় প্রশ্ন। হ্যাঁ, এই ভোটারদের এক অংশকে তো অন্য দল টানতে পারবে, বা তারা মনে করবে যে আওয়ামী লীগের যে প্রার্থী থাকতেন তার চেয়ে মন্দের ভালো হিসেবে তারা তার কাছাকাছি কোনো দলকে বেছে নেবে, কোনো প্রার্থীকে বেছে নেবে। আবার এলাকার একটা প্রভাব আছে, মানে আমরা তো অতীতেও দেখেছি যে রাজনৈতিকভাবে এক দল করে, কিন্তু যেহেতু তার আত্মীয়, যেহেতু তার এলাকার, এমনকি আঞ্চলিকতাও এখানে কাজ করে। তো ভোটারদের কতটা টানতে পারবে, এই কারণে যে রাজনৈতিক দল, জামাত ইসলামী, এনসিপি সহ সব রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনে অংশ নেয়, তাহলে এই ভোটারদের মধ্যে একটা উদ্দীপনা থাকবে। তখন আওয়ামী সমর্থক ভোটাররাও চিন্তা করবে যে আমি এই প্রক্রিয়ার বাইরে না থেকে আমি এই প্রক্রিয়া যুক্ত হয়ে গণতন্ত্রকে এগিয়ে নেই। আওয়ামী লীগ তো চিরস্থায়ীভাবে নিষিদ্ধ হলো না, এবং এটি আদালতের মাধ্যমে হয়নি, নির্বাহী আদেশে। পরবর্তী নির্বাচনে তাদের অংশগ্রহণের একটা সুযোগ। কিন্তু অনেকে তো মনে করে গণহত্যাকারী দল হিসাবে আওয়ামী লীগ মানে অদূর ভবিষ্যতে হয়তো আদালতের মধ্যেও নিষিদ্ধ হতে পারে। আপনি আদালতের মাধ্যমে তো 21 আগস্ট গ্রেনেড হামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অনেকেই শাস্তি দিয়েছিলেন, কঠিন শাস্তি দিয়েছিলেন, যাবজ্জীবন থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত। বাবর সর্বোচ্চ আদালত তো তাদেরকে, সাবেক প্রতিমন্ত্রীকে তো সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছিল। আজকে কি হলো? তো সুতরাং আদালতের রায় চূড়ান্ত না, ওই সময়ের জন্য হয়তো চূড়ান্ত। এখন তো যুদ্ধাপরাধের বিচারের রায় সম্পর্কেও নানা বিতর্ক আসছে। দ্বিতীয় হচ্ছে যে এখন আদালতের বা এই সরকারের প্রধান যে কর্তব্য হচ্ছে যে এই সময়ের যে কোনো তাদের সিদ্ধান্ত, নির্বাহী আদেশ এবং আদালতের রায়ও কোনো রকম প্রভাবিত করার চেষ্টা না করা। সুতরাং আমি বলছি যে ধরেন এই ভোটারদের যদি অনুপস্থিত দলগুলো মানে যারা নির্বাচনী প্রক্রিয়ায় থাকবে না, এর বাইরের যে সমর্থকদের যারা বেশি টানতে পারবে, তারা একটা সুবিধা নেবে, তারা সুবিধা পাবে, আর নির্বাচনে একটা আবহ তৈরি হবে। আর না হলে কিন্তু বাংলাদেশে মানে আওয়ামী লীগ তো দুর্দণ্ড মানে তার
প্রচণ্ড ক্ষমতা ছিল, প্রশাসন ছিল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল, নাগরিক সমাজ ছিল, সংবাদ মাধ্যম ছিল, জি। তারপরও মানুষকে এই যে এই কেন্দ্রে আনতে পারেনি কেন? জি তা আনতে পারেনি, মানুষ উৎসাহ দেখায়নি, কারণ দেখছে আমি বাছাই করার সুযোগ, মানে আমি 5 জন থাকলে তো আমি একজনকে বাছাই করব। কিন্তু আওয়ামী লীগ বাছাই কি করার করেছিল, সুযোগ- আমি ডামির ভোটে যে অন্য কোনো দল নেই, আপনি আওয়ামী লীগেরই 3 জন প্রার্থী, তার একজনকে বাছাই করে নেবেন, তো এটা তো আর ভোট মানুষকে কারণ টানেনি, হ্যাঁ। ব্যক্তিগত ভোট দেয় না, ভোট দেয় দলের নীতি ও আদর্শকে। তাই আওয়ামী লীগের যে একজন বিদ্রোহী প্রার্থী আর নৌকা প্রার্থী, তার মধ্যে পার্থক্য কি ছিল? তা আগামী নির্বাচনে এই পরিস্থিতি তৈরি না হয়, আমরা আশা করি হবে না, এবং সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর অসংখ্য ধন্যবাদ। জি উচিত ঐক্যবদ্ধভাবে কাজ করা। জনাব খায়রুল কবির খোকন। যে জি। দলই দলগুলোর করুক। যে বিপরীত অবস্থান, এই মানে এতে ভোটে কি প্রভাব পড়বে এবং এই যে ভোটের যে প্রভাব পড়বে সেই বিষয়টি নির্বাচন কমিশন এবং সরকার এই যে চ্যালেঞ্জটা, এটা কতটা মোকাবেলা করতে পারবে? এটা আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো সেখানে যেহেতু জনগণের কি আস্থায় রেখে, কারণ জনগণ তো ডিসাইডিং ফ্যাক্টর, জনগণ Right. জনগণ রাষ্ট্রের নির্বাহী সকল ক্ষমতার উৎস, রাজনৈতিক ক্ষমতার উৎস আল্লাহর পরে জনগণ। তো জনগণ নির্ধারণ করবেন আমাদের রাজনৈতিক দলে এই পরিবর্তিত পরিস্থিতিতে দীর্ঘ 16 বছর ফেসিবাদী অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, হামলা, কোন দল বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কোন দল বেশি ত্যাগ স্বীকার করেছে, কাদের দেশ জাতি গণতন্ত্র উদ্ধারের জন্য তারা জনগণের পাশে থেকে লড়াই সংগ্রাম করেছে, তাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সমস্ত কিছু তারা ব্যাখ্যা বিশ্লেষণ করি। কিন্তু জনগণ এবার তো দিনের ভোটার রাতে হবে না, আমি আর দামি হবে না, জনগণে আমার ভোট আমি দিব, দেখে শুনে বুঝে শুনে যোগ্য ব্যক্তিকে আমরা ভোট দিব, আমার ভোট যাকে খুশি তাকে দিব। তো সেখানে আমার মনে হয় যে জনগণ কি নির্ধারণ করবে না, রাজনৈতিক দলগুলোকেও আমাদের যে প্রতিশ্রুতি দিব, আমাদের যে অঙ্গীকার করব, আমাদের যে ম্যানিফেস্টো আছে, আমরা যেমন 31 দফা রাষ্ট্র সংস্কার মেরামতের রূপরেখা দিয়েছি, সেখানে আমরা যদি ক্ষমতায় যাই, আমরা জনগণের কল্যাণে, মঙ্গলে, জনগণ উন্নয়নে কী করব, কী পদক্ষেপ নেব, সেগুলো স্পষ্টভাবে উল্লেখ আমরা করেছি। আমরা বক্তৃতায়, বিবৃতিতে আমাদের দলের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান বারবারই বলছেন, আমাদের দলের মহাসচিব, আমরা সবসময় আমাদের দলের যে আমাদের বিএনপি যেহেতু একটি উদার রাজনৈতিক গণতান্ত্রিক দল, গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার জন্য, গণতন্ত্রের স্বার্থে, জনগণের কল্যাণে আমাদের কি কি সংস্কার করা দরকার, কি উন্নয়ন করা দরকার, এই বিষয়গুলি জনগণের কাছে আমরা ওয়াদা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি। সেটা আগামী দিনে যদি আমরা বাস্তবায়ন না করি, দিন শেষে এন্ড অফ দ্য ডে তো আমরা জনগণের কাছে আবার যেতে হবে। এই জন্যে আমরা তো জনগণের দল, দীর্ঘদিন তো বিএনপি তো অতীতে 4-5 বার রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে, প্রত্যক্ষ জনগণের ম্যান্ডেট রায় নিয়ে, আমরা কোনো পিছনের দরজা দিয়ে কারচুপি করে, মানে করে ক্ষমতা দখল করে নাই। তাই আমাদের দল, আমরা জনগণের কাছে যেহেতু আমাদের দায়বদ্ধতার জবাবদিহিতা আছে, আমরা আশা করব আগামী দিনে জনগণ তারা সিদ্ধান্ত নেবেন আমাদের যে কাদেরকে নির্বাচিত করবেন। আমি নির্বাচন অনুকূল একটা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার দায়িত্ব বর্তমান সরকারের, এবং আমাদের রাজনৈতিক দলগুলোরও সেখানে আন্তরিক হইতে হবে, বিরোধিতা না করে জাতির স্বার্থে, দেশের স্বার্থে, আমাদের এই যে দীর্ঘদিন আবার যদি কোনো অগণতান্ত্রিক সরকার, কোনো অবৈধ সরকার, কোনো মানে যে কোনো যে অসাংবিধানিক সরকার যদি আবার আসে, তাহলে দেশ আবার পিছিয়ে যাবে। তাই আমি মনে করি দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আমাদের এই একটা যে স্থিতিশীলতা আসছে, এটাকে আমরা মাথায় রেখে এই বিজয়টাকে যে চূড়ান্ত বিজয় আমরা অর্জন করব জনগণের ম্যান্ডেটের মধ্য দিয়ে, একটা নির্বাচন, জনগণের সরকার প্রতিষ্ঠা করব। অসংখ্য ধন্যবাদ শাহাদাত হোসেন সেলিম। সেটা হচ্ছে যে দলগুলোর যে এই যে ভিন্ন ভিন্ন অবস্থান, এর মধ্য দিয়ে তো সেটা হচ্ছে নির্বাচন একটা চ্যালেঞ্জের মুখে। এই চ্যালেঞ্জ মোকাবেলা কিভাবে করবে নির্বাচন কমিশন এবং সরকার? না, দলগুলোর ভিন্ন ভিন্ন অবস্থান বলতে তো এখানে আপনার নির্বাচন পদ্ধতি নিয়ে জামাতে ইসলাম আর ইসলামী আন্দোলন বাংলাদেশ, আবার এনসিপি গণপরিষদের কথা বলছে এবং তারা জুলাই সনদের আইনি ভিত্তির কথাও বলছে। না, মানে এনসিপি যেটা গণপরিষদের কথা বলছে, এইটা একটা শব্দবোমা ছাড়া আর কিছু না। কারণ গণপরিষদ এখানে এটা শব্দবোমা, এটা একটা শব্দবোমা। এটা আপনার গণপরিষদের ব্যাপারে তারা সঠিকভাবে উপস্থাপনা করতে পারছেন না। কারণ গণপরিষদ একটা নতুন দেশে, স্বাধীন দেশের আপনার সংবিধান রচনা করার জন্য গণপরিষদ। তা আমাদের দেশে তো একটা সংবিধান আছেই, আমাদের এই সংবিধানের অধীনেই কিন্তু বর্তমান সরকার পরিচালিত হচ্ছে। সংবিধানের একটা ধারা আপনার সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে সরকার পরিচালিত হচ্ছে, এবং আমরা সরকারের সমস্ত নির্বাহী নির্দেশ আমরা মেনে নিচ্ছি। সুতরাং এখানে নতুন করে সংবিধান তো রচনা করার কোনো কিছু নেই। সংবিধানটা আপনার শেখ হাসিনাকে, সংবিধান কিন্তু আপনার শেখ হাসিনাকে স্বৈরাচার করে নাই। শেখ হাসিনাকে স্বৈরাচার করেছে কিন্তু শেখ হাসিনা নিজে একজন মানসিক রোগী, এবং সমস্ত ক্ষমতা
তা সে ভোগ করার জন্য, তার অ্যাবসলিউট ক্ষমতা প্রয়োগ করার জন্যই সে সমস্ত গণতন্ত্রকে, শাসন ব্যবস্থাকে একদম তছনছ করে দিয়েছে। তার সাথে আমরা তাল মিলিয়েছি, আমরা মিডিয়া, তার সাথে আমরা তাল মিলিয়েছি শিল্পী সমাজ, তার সাথে আমরা তাল মিলিয়েছি বিভিন্ন বাহিনী, আমরা তাল মিলিয়ে শেখ হাসিনাকে আমরা একটা দানবে পরিণত করেছি। কিন্তু এই সংবিধান তাকে দানবে পরিণত করে নাই। মানে সংসদীয় সরকারের মধ্যে একটা জবাবদিহিতা যেটা থাকে, সেখানে আমরা দেখেছি যে শেখ হাসিনার প্রশ্ন করতে যে গিয়ে সেখানে শেখ হাসিনার গুণকীর্তন গাওয়া হয়েছে। তো সেই ব্যাপারটা তো এটা একটা রাজনৈতিক সংস্কৃতির অংশ। আওয়ামী লীগ কিন্তু আর কোনো রাজনৈতিক দল হিসাবে আপনার ছিল না, সেটা একটা মাফিয়াতন্ত্র, একটা মানে ক্রিমিনালদের একটা মানে সংগঠনে পরিণত হয়েছে। সুতরাং আপনার এখানে আওয়ামী লীগকে চিন্তা করে আওয়ামী লীগ একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চালু করেছে বলে আমরা সব কিছু আবার আপনার স্বৈরাচারে রূপান্তরিত হবে, এটা চিন্তা করার কোনো কারণ নাই। আমরা সংস্কার কমিশনে বেশ কিছু কাজ আমরা সংস্কার করেছি। যেমন আপনার সংবিধানের 70 অনুচ্ছেদে আছে যে আপনার রাজনৈতিক দলগুলো তার বিপক্ষে ভোট দিতে পারবে না, সেখান থেকে রহিত করে আমরা শুধুমাত্র মানে আপনার আস্থা ভোট এবং আপনার বাজেটের ছাড়া অন্য যে কোনো প্রশ্নে আমরা সংসদে অতীতে দেখেছি যে কোনো সিদ্ধান্ত প্রস্তাব যখন একটা সরকারি দলের পক্ষ থেকে আসে অথবা জাতীয় জনগুরুত্ব সম্পন্ন কোনো একটা প্রস্তাব যখন আসে, সেখানে আলাপ আলোচনার পরে কিন্তু আপনার ওই সরকারি দলের সদস্য বাধ্য সেটা প্রত্যাহার করার জন্য, প্রত্যাহার করে নেওয়ার জন্য। কিন্তু সেখানে ভোটাভুটি হয় না, কারণ ভোটাভুটি হলে এটা রেজাল্ট কী হবে সেটা জানে, সরকারি দলের বিপক্ষে ভোট দেওয়ার উপায় নেই। কিন্তু এখনকার বর্তমান যে এটা আমরা পাশ করতে পেরেছি, আগামী সংসদে কিন্তু সংসদ সদস্যরা কিন্তু সিদ্ধান্ত প্রস্তাব, জাতীয় জনগুরুত্বপূর্ণ প্রস্তাব, এই প্রস্তাবগুলো সংসদে এনে কিন্তু আপনার আলোচনা করতে পারবে, দলের বিপরীতে তারা সিদ্ধান্ত নিতে পারবে। আমরা বেশ কিছু সংস্কার করেছি। অতীতে আমরা দেখেছি যে রাষ্ট্রপতি ইচ্ছা করলে আপনার বিচারাঙ্গনের সর্বশেষ বিচারপতিকেও প্রধান বিচারপতি নিয়োগ করতে পারবেন। আমরা কিন্তু একটা সিদ্ধান্তে এসেছি যে অ্যাপিলেট ডিভিশনের সবচেয়ে সিনিয়র ব্যক্তি প্রধান বিচারপতি হবেন। আগে রাষ্ট্রপতি ইচ্ছা করলে যে কোনো ফাঁসির আসামিকে মকুব করতে পারতেন, অথচ ফাঁসির আসামিকে আপনার মৃত্যুদণ্ড থেকে মকুব করে তাকে আপনার দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে, মাফ করে দেওয়া হয়েছে, রাজনীতি করার পুনর্বাসন করার সুযোগ দেওয়া হয়েছে। সেখানে রাষ্ট্রপতি ইচ্ছা করলে একজনকে আপনার করতে পারবেন না। আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করেছি। আমরা বিভিন্ন আপনার এই যে সংসদীয় কমিটি, সেই সংসদীয় কমিটি গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি বিরোধী দলের অধীনে থাকবে, সেটা আমরা নির্ধারণ করেছি। আমরা সংসদের ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নির্বাচিত হবে, আমরা সেটা করেছি। সুতরাং অনেকগুলো সংস্কার হয়েছে এবং আমরা কিন্তু আপনার এই যে আপনার জুলাই 31 তারিখের মধ্যেই কিন্তু আমরা সংস্কারের কার্যক্রমটাকে সমাপ্ত করেছি। এখন একটু যাচাই বাছাই চলছে, শব্দ চয়নের মধ্যে চলছে এবং বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আমরা এটা সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যে নির্ধারণ হবে। তাহলে সংস্কারের ব্যাপারটা শেষ হয়ে গেছে। এখন রইল বিচারটাকে আরও ত্বরান্বিত করার জন্য 2-3 দিন আগে দেখলাম যে আরও একটি ট্রাইব্যুনালের ব্যবস্থা করা হচ্ছে। তার মানে কি, আমরা ফেব্রুয়ারি পর্যন্ত আমরা বিচারেরও কিছু দৃশ্যমান দেখব এবং এইটা নয় যে পরবর্তী নির্বাচনী সরকার আসলে বিচারটাকে স্তব্ধ করে দেবে, বন্ধ করে দেবে। বিচারও চলবে, সংস্কারও চলবে, সংস্কার কিয়ামত পর্যন্ত চলবে। নতুন নতুন বিষয়ে সংস্কার আসবে, নতুন নতুন বিষয়ে আপনার হবে। বিচার তো এই যে আপনার পাখির মতো গুলি করে যে মানুষ হত্যা করেছে যারা দায়ী, এবং এই সরকারকে আপনার স্বৈরাচারে পরিণত করার জন্য যারা দায়ী, যারা আমি এবং ড্যামি নির্বাচনে 4% যারা ভোট দিয়েছে সেখান থেকে 40% করেছে, সেই ব্যবস্থাপনার সাথে যারা দায়ী, যারা দিনের ভোট রাতে করেছে সেই ব্যবস্থাপনা প্রত্যেককেই বিচারের আওতায় আনা হবে। সুতরাং এখানে এগুলো নিয়ে অনাহুত সংশয় এবং মানে একটা সংবেদনশীলতা এনে কোনো লাভ নেই। আমরা একটা পরিবর্তন চেয়েছি, পরিবর্তনটা হয়েছে। আমরা একটা গণ অভ্যুত্থানের আশা করেছি। আমরা গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনাকে পরাজিত করব, এটা দৃঢ়চিত্তে বিশ্বাস করতাম বলে আমরা 15 বছর রাজপথে ছিলাম। তা নাহলে তো আমরা সুন্দরবন অথবা বৃন্দাবনে চলে যেতাম। আমরা কিন্তু মনে করি যে এই জাতীয় শাসকরা কিন্তু গণ অভ্যুত্থানের মাধ্যমেই তারা পরাজিত হয়। গণ অভ্যুত্থানের কোনো দিন, তারিখ, ক্ষণ, বিষয় ইত্যাদি নিয়ে হয় না। একটা গণ অভ্যুত্থানের আমরা সোপান তৈরি করেছি, একটা আগুনের স্ফুলিঙ্গ হয়েছে, একটা কোটা বিরোধী আন্দোলন। কোটা বিরোধী আন্দোলন তো শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই জড়িত, মানে শিক্ষার্থীরা জড়িত, কিন্তু এই আন্দোলনের সাথে তো সমস্ত শ্রেণী পেশার মানুষদেরকে আমরা উদ্বুদ্ধ করতে পেরেছি গত 15 বছর পর্যন্ত। তারা সবাই মিলে এই পরিবর্তনের একটা সোপান তৈরি করেছে। এই পরিবর্তনটাকে তো আমরা
ধারণ করতে হবে, এই পরিবর্তনটাকে তো আমরা লালন করতে হবে, এবং এই পরিবর্তনটা যেন আমরা জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য, একটা সুশাসন প্রতিষ্ঠা করার জন্য। দেশের মধ্যে সুশাসন বলতে কিছু নেই। গত 1 বছরে বর্তমান সরকারের কিছুটা মন্ত্রণালয়গুলো একটু কাজ করা দরকার। আপনার ঢাকা মেডিকেল কলেজে যান, আপনি সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবেন, সেখানে চিকিৎসা ব্যবস্থাটাকে একেবারে ধ্বংস করেছে। এবং বর্তমান সরকার এসে যেহেতু তারা সবার কাছে গ্রহণযোগ্য এবং তারা কিছু কাজ করার দরকার ছিল, তারা কিছু ক্ষেত্রে কাজ করার দরকার ছিল, কোনো কাঙ্ক্ষিত কাজে তারা করতে পারেনি। শুধুমাত্র আর্থিক খাতে আর্থিক শৃঙ্খলার জন্য আগে কাজের বুয়ার নামে 250 কোটি টাকা, চটপটিওয়ালার নামে 300 কোটি টাকা যে ঋণ, সেটা লাগাম টেনে ধরে আর্থিক খাতে একটা শৃঙ্খলা আনয়ন ছাড়া বর্তমান সরকার আপনার কোনো কিছুতে সাফল্য অর্জন করেছে এটা দায়ী করতে পারবে না। বরঞ্চ বরং বাংলাদেশের হৃৎপিণ্ড চট্টগ্রাম বন্দরটাকে বিদেশি হাতে তুলে দেওয়া হচ্ছে। আপনার যুদ্ধ বিমান ক্রয় করা তো আপনার ওই অন্তর্বর্তী সরকারের কাজ নয়, এই লাইনে যাওয়ারই দরকার নাই। কেন যাচ্ছে আমি বুঝতেছি না, সরকার নিজকে কেন বিতর্কিত করছে আমরা বুঝতে পারছি না। সরকারের সামনে তো আজ ডক্টর ইউনূসের সামনে স্পষ্টভাবে 2টা উদাহরণ আছে, একটা মহিউদ্দিন ফখরুদ্দিনের উদাহরণ আছে, আর বিচারপতি শাহাবুদ্দিনের উদাহরণ আছে। উনি কোন উদাহরণটা গ্রহণ করবেন এটা দায়িত্ব ওনার। অসংখ্য ধন্যবাদ। আমাদের এই আলোচনা চলবে, একটা শেষ বিরতির পরে এসে আবার আপনাদের শুনবো। সুপ্রিয় দর্শক, আপনার যে কোনো পণ্য সিঙ্গাপুর থেকে বাংলাদেশে বুকিংয়ের জন্য যোগাযোগ করুন। SA পরিবহন প্রাইভেট লিমিটেড, লজিস্টিক্স, পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস, 22 রবার্টস লেন, সিঙ্গাপুর 218302। ফোন 0065 629 24900। বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে পণ্য বুকিংয়ের জন্য যোগাযোগ করুন ঢাকা সহ দেশের যে কোনো 80টি শাখা কেন্দ্রে। SA পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস, আপনার সেবা সব সময়। Welcome, Grand Palace Hotel, Dhaka. A majestic lobby blending timeless elegance with modern design. Experience 5-star comfort in suites and rooms. Sophisticated fine dining restaurant. Crystal clear swimming pool for ultimate relaxation. Modern gym and serene spa for well-being. Perfect venue for corporate events, weddings and parties. Seamless and secured. Elegant and eye-catching design. Indulge, relax, discover the first 5-star chain hotels in Bangladesh. Grand Palace Hotel Dhaka, 22 Kakrail, Dhaka, Bangladesh. Welcome to Grand Club at Mirpur 10, Dhaka. Elegant spa and wellness facility for ladies and gents. Play pool and snooker in international standard billiard zone. World-class gym facility with exclusive equipment for man and woman. A restaurant of delicious local and international cuisine. Fully air-conditioned building with spacious banquet, car lift, sky view rooftop restaurant, all in one. Grand Club Limited. জানানো। হ্যাঁ, আমরা আর রাজনৈতিক নেতারা বক্তৃতা বিবৃতিতে সমাবেশে, বিশেষ করে সমাবেশে জনসভায় কর্মীদের উদ্দীপ্ত করতে অথবা আশ্বস্ত করতে অনেক কিছু বলেন, এবং দেখবেন যে আজকে এক কথা বলেন, কালকে তার প্রায় বিপরীত কথা বলেন। সুতরাং এটি প্রতিদিনই আক্ষরিকভাবে তাদের কথাটা ধরার প্রয়োজন নেই, কিন্তু এইসব কথাবার্তায় যেটা হচ্ছে জনগণের মধ্যে একটা অনাস্থা তৈরি হয়।
একটা সংশয় তৈরি হয়, যেটা আপনি শুরু থেকে বলছেন এবং আমার দুই সহ আলোচকও বলছেন। এখন হচ্ছে নির্বাচনের এখানেও কিন্তু অনাস্থা, অবিশ্বাস। একদল গণতন্ত্র চলে কিন্তু আস্থার উপর, বিশ্বাসের উপর। যদি আমরা তো আমাদের অভিজ্ঞতা এত তিক্ত, এত বেদনাদায়ক যে আমরা 4টি ভালো নির্বাচন করলাম, 4টিকে ভালো সংসদ পেয়েছি। সরকারি দল বিরোধী দলকে বিশ্বাস করে না, বিরোধী দল সরকারি দলকে বিশ্বাস করে না। সরকারি দল মনে করে জয়ী হয়েই মনে করে যে এখন তো বাংলাদেশ 5 বছরের জন্য আমার, আর বিরোধী দল মনে করে কালকে কীভাবে নামাতে হবে। এই কর্মপদ্ধতি মানুষের মধ্যে, এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে দীর্ঘ আলোচনা, আমি মনে করি এটা একটা ভালো পদ্ধতি। বিপরীত কথা যে শোনার যে একটা মানসিকতা, সংস্কৃতি, সেটা তৈরি হয়েছে। আমরা আশা করব যে নির্বাচনের পরেও এটা থাকবে। আর জাতীয় ঐকমত্য কমিশন সবাইকে ডেকে নিয়ে কথা বলছে, কেন রাজনৈতিক দলগুলো একে অপরের সঙ্গে কথা বলছে না? কেন এই সংশয় যে একসঙ্গে আন্দোলন করেছে, এত বড় একটা বিজয় অর্জন করেছে, তারপর যদি কোনো ব্যাপার সংশয়, সন্দেহ থাকে বা প্রশ্ন থাকে, কেন তারা পরস্পর বসছে না, কথা বলছে না? আমরা তো দেখি যে অন্যের এইটা টকশোতেও পরস্পর বিপরীত মতের লোক আসে, কিন্তু নিজেরা আলোচনা করে না। মানে জাতীয় সমস্যা, তাতে কি হয়েছে? এই যে নির্বাচন হবে, কিভাবে হবে, কখন হবে, না কখন হবে, এটা নিয়ে আলোচনা। গত 1 বছরে যে মানুষের মৌলিক সমস্যা, সেটা নিয়ে আলোচনা হয় না। আপনার অর্থনৈতিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, ব্যবসা বাণিজ্যের সমস্যা, তার চেয়েও আরেকটি হচ্ছে যে এই আন্দোলনে বিজয়ী অংশীজনরা তারা দেখাতে পারে, ভালো দৃষ্টান্ত খুব কম দেখিয়েছে। এখনো চাঁদাবাজি চলছে, এখনো দখলবাজি চলছে, তো মানুষের মধ্যে এটাও কিন্তু আসছে। তাহলে পরিবর্তন, এখনো দুর্নীতি বহাল আছে, সবকিছুই আগের মতোই চলছে। সুতরাং রাজনৈতিক দলকেই প্রমাণ করতে হবে যে আগের মতো নেই। তো সেটা কিন্তু খুবই কঠিন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, খায়রুল কবির খোকন। একেবারেই যে প্রশ্ন, নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে, বিশেষ করে আপনার দল থেকে প্রতিদিন এই বক্তব্য দেওয়া হচ্ছে। এই ষড়যন্ত্রকারীরা কোথায়? সরকারে? না, এটা তো দেশের ভেতরে না দেশের বাইরে? আগে ছিল দৃশ্য, এখন তো দৃশ্যমান। এগুলো আমরা তো তাদের যারা বক্তৃতা বিবৃতি দিচ্ছেন, আমরা সামাজিক যোগাযোগ এবং গণমাধ্যমগুলো দেখতে পাচ্ছি। তো সেই দেখে তো মানে আমাদের মধ্যে তখন তো বোঝাই যাচ্ছে যে দেশি বিদেশি চক্রান্ত হচ্ছে, এবং নির্বাচনের বিষয়ে যখন একটা জাতীয় ঐক্যমত তৈরি হয়েছে বলতে গেলে, প্রায় জনগণ এবং সরকার, নির্বাচন কমিশন প্রস্তুত, তখন এই ধরনের বক্তব্য রেখে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। যারা দেশের বাইরে থেকে হুমকি দিচ্ছে যে বাংলাদেশের আগামী দিনে এই নির্বাচনের আগে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে তারা গোলাপানিতে মাছ শিকার করার জন্য যে তাদের যে একটা অসৎ উদ্দেশ্য, সেই অসৎ উদ্দেশ্যেই কিন্তু এই ষড়যন্ত্র মানে করছে এবং তারা এই হুমকি দিচ্ছে। আমরা তো মনে করি যে এই নির্বাচনের যারা এই ধরনের বক্তব্য দিচ্ছে, আমাদের দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা, যে অর্থনৈতিক অবস্থা, আমাদের রাজনৈতিক অবস্থা, নির্বাচনটা যদি আমাদের এই ঘোষিত সময়ের মধ্যে কোনো কারণে যদি না হয়, তাহলে আমাদের দেশে একটা বড় ধরনের একটা রাজনৈতিক সংকট তৈরি হবে। সেই সংকট তৈরি হলে আরও আমরা বড় ধরনের আমরা নির্যাতে যাব, মানে একটা মানে দেশের আরও বড় ধরনের মানে এই গণতন্ত্র উত্তরণের যে আমাদের যে পথ খোলা হয়েছিল, যে এই বিশাল যে অর্জন, এই যে দীর্ঘ 16 বছর আন্দোলনের মধ্য দিয়ে যে ফেসিবাদের পতনের পরে যে আমরা অর্জন করেছি, এত রক্ত, এত জীবন, অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের মধ্য দিয়ে আমরা যে আমাদের আজকে যে আমরা যদি আমাদের এই ভবিষ্যৎটা অন্ধকার দিকে ঠেলে দিই, আমি যে কথাটি বলতেছিলাম যে ইতিহাস থেকে শিক্ষা নেওয়া হলে ইতিহাসে বড় শিক্ষা। আমাদেরকে এই কেন স্বৈরাচার ফেসিবাদ হাসিনার পতন হলো, কি তারা মানে যে তারা যেটা বললেন আমাদের সেলিম ভাই, তারা যে মাফিয়া হয়েছিল, তারা যে দানবীয় হয়ে উঠেছিল, তারা যে মানে চরম পর্যায়ে গিয়েছিল, মানে দেশের মানুষের অন্যায়, অত্যাচার, নিপীড়নের স্টিমুলার চালিয়েছিল, সেটা পরবর্তীতে সেই মানসিকতা যে এখন আমাদের থাকে, এখনও আমাদের থেকে সংশোধন হতে হবে। সংশোধন হয়ে আমাদেরকে দলের, দেশের বৃহত্তর স্বার্থে, গণতন্ত্র উত্তরণের স্বার্থে আমাদেরকে একটা ঐক্যমতের ভিত্তিতে আমাদেরকে দেশ পরিচালনা করতে হবে। সেটাকে করবে কি? নির্বাচিত প্রতিনিধিরা। নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। এখন নির্বাচন তো দিতেই হবে। নির্বাচন ছাড়া কি একটা দেশ পরিচালনা কিভাবে হবে? অন্তর্বর্তীকালীন সরকার তো অনন্তকাল চলবে না, তাই না? এটা একটা শেষ হতে হবে। কেউ বলছেন 5 বছর, তারা ব্যক্তিগত স্বার্থে যাচ্ছেন যে একটা নির্বাচিত সরকার আসবে। সেই নির্বাচিত সরকার আসার ক্ষেত্রে আমরা যদি এখন প্রতিবন্ধকতা সৃষ্টি করি, বিভিন্ন মানে অযৌক্তিক নন ইস্যু করে তারা যদি এখানে আমাদের বাধা সৃষ্টি করা, মানুষকে বিভ্রান্ত করা হয়, সে বিভ্রান্ত করলে হয়তো পরিস্থিতির অবনতি হবে।
সেই অবনতি হলে যে এই যে অবনতি হওয়ার কারণে যে ষড়যন্ত্রগুলি হচ্ছে, সেই ষড়যন্ত্রকে আমার মনে হয় যে এই ষড়যন্ত্র আমাদের যখন হবে তখন কিন্তু জনগণের কাছে তুলে ধরতে হবে। কাদের কারণে আমাদের এই অর্জন, এই যে অর্জন, সেই অর্জনটা ব্যাহত হচ্ছে, তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে তখন জনগণ রুখে দাঁড়াবে। তাই আমি মনে করি যে এছাড়া আর কোনো বিকল্প নাই। গণতন্ত্র উত্তরণের জন্য আমাদের একমাত্র রাস্তা হলো নির্বাচন। অসংখ্য ধন্যবাদ শাহাদাত হোসেন সেলিম। জি দেখুন, একেবারেই শেষ কথা যেটি হচ্ছে, ষড়যন্ত্রকারীরা কোথায়? সরকারে, দেশের ভেতরে না দেশের বাইরে? না, ষড়যন্ত্রকারী তো সর্বত্র থাকেই। সরকারের মধ্যে ষড়যন্ত্রকারী আছে, দেশেও আছে, বিদেশেও আছে। কিন্তু ষড়যন্ত্রকারীদের তুলনায় আপনার নির্বাচনের পক্ষে জনগণ অনেক বেশি, এবং তারা 15 বছর 17 বছর ভোট দিতে পারে না, তারা ভোট দিতে চাচ্ছে। এই সংখ্যাটা বেশি হওয়ার কারণে ষড়যন্ত্রকারীরা খুব একটা হালে পানি পাবে এটা আমরা মনে করি না। এখানে দেখুন, আমি বললাম যে এই ষড়যন্ত্রের পিছনে কয়েকটা শব্দবোমা দায়ী। যেমন এনসিপি বলছে যে তারা নির্বাচনে 300 আসন জয়লাভ করবে, আবার জামাতে ইসলাম বলছে 300 আসন তারা জয়লাভ করবে। আবার পাশাপাশি আজকে দেখলাম যে জামাতের মানে আপনার সেক্রেটারি জেনারেল বললেন যে জনগণ যদি না চায় তাহলে পিআর পদ্ধতির দাবি থেকে জামাত সরে আসবেন। অর্থাৎ তারা কিন্তু ইতিমধ্যে বুঝে গেছেন যে পিআরটা মানুষ বুঝতে পারছেন না। কারণ আমরা আমাদের একটা নির্বাচনী এলাকায় 10 বছর 20 বছর 30 বছর 40 বছর পর্যন্ত জনগণের পাশে থেকে কাজ করছি। জনগণও মনে করে যে তাদের একজন জনপ্রতিনিধি দরকার, দলের প্রতিনিধি নয়। কারণ আপনার ভোট দেবে এক জায়গায়, প্রতিনিধি আসবে আরেক জায়গায়। এখানে বরঞ্চ দলের মধ্যে আরও আপনার দলকে আরও ফ্যাসিস্টে পরিণত করবে এই পদ্ধতিটা। এই দলটাকে আরও অনেক বেশি আপনার শক্তিশালী করবে। যেখানে আপনার জনগণ সার্বভৌম, সেখানে দল হয়ে যাবে সার্বভৌম। তো সুতরাং এই পদ্ধতিটা যে আপনার জনগণ খাবে না, এটা বোঝার পরে কিন্তু তারা সরে আসছে। তো আমার মনে হচ্ছে যে এই সরে আসার প্রেক্ষিতে নির্বাচনটাও মোটামুটিভাবে নিশ্চিত। আমরা নির্বাচনে রোড ম্যাপ দেওয়ার পরে নির্বাচনী ট্রেন অলরেডি চালু হয়ে গেছে, চলছে, এবং এটা একটা আপনার ফেব্রুয়ারির সম্ভবত 12 তারিখ বৃহস্পতিবার অনেকেই বলছেন যে নির্বাচন হতে পারে। তো সেই সময় যদি নির্বাচন হয় তাহলে এটার জন্য কিন্তু মানে মোটামুটি প্রার্থীরাও যেমন মাঠ চষে বেড়াচ্ছে, সেটা জামাত বলেন, ইসলামী আন্দোলন বলেন, বাংলাদেশে মানে বিএনপি বলেন, বাংলাদেশে যদি আপনার যে সরাবাই বলে অনেকগুলো রাজনৈতিক দল, এখানে যদি নির্বাচন কমিশন যদি একটু মানে সঠিকভাবে যে পদ্ধতিতে রাজনৈতিক দলের নিবন্ধন সেটা যদি এখনও পুনরায় চেকিং করে এবং পুনরায় যদি এটা যাচাই বাছাই করে, তাহলে 10-12টার বেশি রাজনৈতিক দল থাকার কথা নয়। অনাহূত রাজনৈতিক দল সৃষ্টি করে একটা ঝামেলা মানে বাঁধানোর চাইতে নির্বাচনের মাধ্যমে অনেকগুলো রাজনৈতিক দলের অস্তিত্ব বিলীন হয়ে যাবে আমার মনে হচ্ছে আর কি, যেভাবে নির্বাচনটা হচ্ছে। এবং নির্বাচনে যদি এটাও নির্বাচন কমিশন করা দরকার যে সর্বনিম্ন এত % ভোট না পাইলে ওই রাজনৈতিক দলকে বাতিল করে দেওয়া দরকার। তাহলে নির্বাচনের মানে দলের সংখ্যা কমে আসবে। আপনার জনগণও তাদের রাজনৈতিক মতবাদটাকে প্রতিষ্ঠা করার জন্য দলগুলোকে পছন্দ করার ক্ষেত্রে তাদের অধিকতর আপনার পছন্দ বাছাই করতে পারবে। তো সর্বশেষ আমি আশা করি যে নির্বাচন নিয়ে যে চক্রান্ত ষড়যন্ত্র যদি কেউ করে থাকে তারা মানে ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হবে। কারণ আপনার অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নির্বাচন করার জন্য, এবং অন্তর্বর্তীকালীন সরকার তারা তাদের মাইন্ড সেট করে ফেলেছে ফেব্রুয়ারি মাসে নির্বাচন। আমরাও আশা করছি ফেব্রুয়ারি মাসে নির্বাচন, এবং জনগণ মুখিয়ে আছে ফেব্রুয়ারি মাসে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের নিজস্ব দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠাবে এবং দেশে একটা সুশাসন প্রতিষ্ঠা হবে। অসংখ্য ধন্যবাদ শাহাদাত হোসেন সেলিম, খায়রুল কবির খোকন এবং সোহরাব হাসান আমাদের এখানে এসে মূল্যবান অনেকগুলো কথা বলবার জন্য। সুপ্রিয় দর্শক, যে কথা দিয়ে শেষ করতে চাই সেটি হচ্ছে অভ্যুত্থানের বছর পেরোলেও দেশ কিন্তু এখন একটি অস্থির সময় অতিক্রম করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি, অর্থনৈতিক দুরবস্থায় একেবারে একটা ত্রাহি অবস্থা বিরাজ করছে। এই অবস্থার নিরসনে একটা সুষ্ঠু নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন এবং একটা স্থিতিশীল পরিস্থিতি খুব দরকার। আগামী নির্বাচনকে সামনে রেখে জনগণের এই আকাঙ্ক্ষার বিষয়টি সরকার এবং রাজনৈতিক দলগুলো ধারণ করবে, সেই প্রত্যাশায় শেষ করছি এসএটিভি সংলাপ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন। দর্শক, জানিয়ে রাখি এসএটিভি সংলাপ পুনঃপ্রচার হয় শুক্রবার সকাল 7:30টায়। দেখবার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।